শুনতে পাস না? কি হয়েছে? আমি ডাকলে কি তুই শুনতে পাস না? হ্যাঁ পাই তো। তাহলে কথা বলিস না কেন? আমি জানি তুই ডাকলে আজাইরা বকবক করবি, তাই সারা দিইনি। কি বললি? আমি আজাইরা বকি? দাঁড়া, তোর আজ 12টা বাজাবো। নীল সোফায় বসেছিল, তখন মণি এসে ঝাঁপিয়ে পড়ল নীলের উপর। এমন সময় দরজা খোলার আওয়াজ আসলো। বাবা আসছে, আল্লাহ, আমি পালাই। থাম। মণি দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে এসে আড়ালে দাঁড়িয়ে গেল। এমন সময় মনির বাবা কবির খান এসে নীলের সামনে একটা লোকের ফটো ফেলে দিল। স্যার, কোনো কাজ আছে কি? হ্যাঁ, এর নাম রকি, একজন নামি দামি দর্শক। এর নামে 12টা নারী নির্যাতনের কেস আছে। এছাড়াও যে কত নারীকে দর্শন করেছে ঠিক নেই। তাহলে পুলিশ ধরলো না কেন? অ্যারেস্ট করছিল, কিন্তু বেশি দিন আটকাতে পারে না। বর্তমানে সে এখন কোথায় আছে কেউ জানে না। আমি কি করতে পারি? ওকে অ্যারেস্ট করতে হবে, কারণ ও এখন সাধারণ মানুষ হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমায় একটু সাহায্য করো। ইয়েস স্যার। ভুলে যেও না, তুমি এখনো সিক্রেট আর্মি। ইয়েস স্যার। বাবা, ও বাবা। হ্যাঁ বলো মা। বাবা, আমিও আর্মি হব। বলিস কি? তুমিও তো এটাই চাও, তাহলে? হ্যাঁ, তা তো চাই। তুই একদিন বিশাল বড় আর্মি হবি। তাহলে নীলের সাথে আমি ওই মিশনে যোগ দেব। না স্যার, আমার আর কাউকে লাগবে না। বাঁদর, তুই চুপ থাক। তুই চুপ কর। গুলির আওয়াজ শুনলে কেঁদে দেয়, সে নাকি মিশনে যাবে। তুই আমাকে নিয়ে এভাবে মজা করতে পারলি? হ্যাঁ পারলাম। বাবা প্লিজ, রাজি হও। কিন্তু নীল তো লাগবে না বলেছে। ওই বাঁদরের কথাই কান দিও না, আমি যাব। নীল যদি নিতে চাই তাহলে যা, সমস্যা নাই। ধন্যবাদ বাবা। এবার একে কি করে রাজি করতে হয় তা আমি ভালো করেই জানি। কবির খান চলে গেল। মণি এসে নীলের পাশে বসলো। নীল মণির থেকে একটু সরে বসলো। নীল, নীল বাবু। হ্যাঁ বল। আমি নিয়ে চল না। বাসায় আমায় জ্বালিয়ে খাস, যদি কাজে নিয়ে যায় তাহলে আমায় তো কাজ করতেই দিবে না। আমি কিচ্ছু করব না, তুই যা বলবি আমি তাই করব। হবে না। তাহলে আমি বিয়ে কর। পাগল হলি নাকি? তাহলে নিয়ে চল। আগে আমি কথা দিই কোন রকম ফাজলামি করবি না। ওকে, কথা দিলাম। আমি রাজি, চল। সকালে খাওয়া দাওয়া করে নীল আর মণি বাসা থেকে বেরিয়ে পড়ল। তারা দুজনেই সোজা কন্ট্রোল রুমে চলে গেল। সেখানে গিয়ে বসলো, কম্পিউটার চালু করলো। রকির সমস্ত ডিটেলস বের করতে চাইল, কিন্তু সেসব এখন ডিলেট। রকির নামে সমস্ত ডিটেলস ডিলিট হয়ে গেছে। এবার পুলিশ ফাইল থেকে রকির ডিটেলস বের করলো। সেখান থেকে জানতে পারলো জেলখানায় তার একমাত্র বন্ধু ছিল, তার নাম মারুফ। এবার নীল মারুফের সমস্ত ডিটেলস বের করলো, সাথে তার অ্যাড্রেসও পেল। তখন নীল আর মণি সেই ডিটেলস অনুযায়ী চলে গেল। এসে দেখে এক বিশাল বাড়ি। একজন সাজাপ্রাপ্ত আসামির এত বড় বাসা, ভাবা যায়? নিশ্চয়ই 2 নম্বর ব্যবসা করতো। কে বাকি আছে বলতো? সবাই আজকাল 2 নম্বর ব্যবসা, কালো ধান্দা করে বড়লোক হয়। তুইও হবি নাকি? ফাউল কথা বাদ দে, আর দরজায় নক কর। এবার মণি দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর সেই বাড়ির কাজের লোক এসে দরজা খুলে দিল। মণি নীলকে ইশারা করলো। এরপর নীল আর মণি বাসার ভিতরে চলে আসলো। নীল কাজের লোককে বলল, এই বাড়ির কাউকে ডাকেন। নীলের কথা মতো কাজের লোকটা গিয়ে বাড়ির মালিককে ডেকে আনলো। দেখুন, আমার একটু সাহায্য লাগতো। হ্যাঁ, কিন্তু আপনারা কে? আমরা অনেক দূর থেকে আসছি। কি সাহায্য লাগবে বলেন? রকির সাথে একটু কথা বলতে হবে। কে রকি? একজনকে টপকাতে পেরেছেন, তার দাম অনুযায়ী টাকা নিয়ে আসছি। ও, তা ঠিকানা কি? রকি আমায় চেনে, ওর কথা শুনেই আসছি। বুঝে গেছি। এই নিন, কথা বলুন। হ্যাঁ। নীল মারুফের কাছ থেকে ফোনটা নিয়ে নাম্বার দেখে নিল। এরপর বলল, হ্যালো হ্যালো। গেল। কি হলো? কথা কি বোঝা যায় না? দেখি। নীল ফোনটা আবার মারুফের হাতে দিল। নীল যা চেয়েছিল সেটাই পেয়ে গেছে। এখন কথা বলতে গেলে ঝামেলা, তাই বুদ্ধি করে মারুফকে ফোন দিয়ে দিল। এই তো বোঝা যাচ্ছে। আপনি কথা বলেন। পরে বলবো নি। আচ্ছা যাই। নীল ওকে বিদায় জানিয়ে বাইরে চলে আসলো। তুই তো ভালোই মিথ্যে বলতে পারিস রে। চুপ কর।
তুই বাসায় কেমন ভিজে বিড়াল হয়ে থাকিস, আর বাইরে তো বাপ রে বাপ। চুপ করে বলছি তোকে। হুম। নীল ফোনটা বের করে কন্ট্রোল রুমে ফোন দিল আর জানতে চাইলো কিছুক্ষণ আগে এই নাম্বারে কোথায় কল গেছে। কন্ট্রোল রুম চেক করে লোকেশন বলে দিল। তারপর নীল আর মণি রওনা হয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে তারা তাদের গন্তব্যে পৌঁছে গেল। নীল পিস্তল বের করলো, পিস্তল লুকিয়ে নিয়ে বাসার দরজায় দাঁড়ালো। ঠিক এমন সময় ভেতর থেকে একটা ছেলে আর একটা মেয়ে ঝগড়া শোনা যাচ্ছে। মেয়েটা খুব কান্নাকাটি করছে আর ছেলেটা খারাপ খারাপ ভাষায় মেয়েটাকে গালিগালাজ করছে। দেখ নীল, মেয়েটার কত কষ্ট, নিজের স্বামীকে অন্য কারোর সাথে দেখতে পারে না বলে একটু বাধাও দিতে পারে না। এমন ছেলেদের তো বেঁচে থাকার কোনো অধিকার নেই। ঠিক বলেছিস। নীল মুখে রুমাল দিয়ে রাগ নিয়ে ভেতরে চলে গেল। পিছনে মনিও আসলো। ভিতরে এসে রকি দাঁড়িয়ে আছে, কিন্তু তার সাথে তো একটা মেয়ে ঝগড়া করছিল। নীল কিছু না ভেবে পিস্তল বের করে রকির কপাল বরাবর ধরল। রকি ভয় পেয়ে হাত উপরে করলো। ঠিক এমন সময় ভিতর থেকে রকির স্ত্রী বেরিয়ে আসলো। রকির স্ত্রীকে দেখে তো নীল চমকে গেছে। তার হাত কাঁপতে লাগলো, বুকটা ফেটে যাচ্ছে। রিমা কেন এখানে? যে রিমাকে নিয়ে নীলের কত স্বপ্ন দেখেছিল। নীলের মুখে রুমাল থাকায় রকির স্ত্রী মানে রুমি নীলকে চিনতে পারল না। দৌড়ে এসে নীলের পায়ে পড়ে গেল। স্যার, আমার স্বামীকে ছেড়ে দিন, ও আর কিছু করবে না, প্লিজ আমার স্বামীকে মারবেন না। নীলের চোখ বেয়ে পানি পড়ে গেল। নিজেকে আর আটকাতে পারল না। কয়েক মাস আগের কথা মনে হয়ে গেল। নীলের মাথায় আরো রাগ উঠে গেল। নীলের এমন তাকিয়ে থাকা দেখে রকি পালানোর ধান্দা করলো আর পাশ কেটে দৌড় দিল। রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে পিস্তলের 6 নাম্বার গুলিটা রকির কপালে ভরে দিল। এটা দেখে রুমি হাউমাউ করে চিৎকার করে উঠল। নীল তার মুখ থেকে রুমালটা সরিয়ে নিল। রুমি তার দিকে তাকিয়েই শক খেল। নীলকে দেখে রুমি উঠে গিয়ে দূরে পড়ে গেল। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। সে কি স্বপ্ন দেখছে নাকি? এমন সময় নীল বলে উঠল, এবার দেখ নিজের মানুষ হারালে কতটা কষ্ট হয়। এই দৃশ্য দেখে মনির তো আবুলের মতন হওয়ার অবস্থা। আর রুমি কিছু বলছে না, শুধু চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। নীল আর কিছু না বলে ঘৃণার চোখে রুমির দিকে তাকিয়ে চলে আসলো। আর রুমি অপরাধীর মতন তাকিয়ে আছে। এটা দেখে মনির আগুনের মতন জ্বলছে। মনি তো এসব কিছুই বুঝছে না, কি হচ্ছে না হচ্ছে কিছুই তার মাথায় ঢুকছে না। রুমি রকির পাশে বসে কান্না করতে লাগলো আর মনি রাগে গজগজ করতে করতে বাইরে নীলের কাছে চলে আসলো আর এই থানার পুলিশকে ফোন করে আসতে বলল। তারপর নীলকে নিয়ে বাসায় চলে আসলো। রুমিকে দেখার পর নীল কেমন যেন অন্যরকম হয়ে গেছে। মনির সাথে তেমন কথাও বলে না। বিষয়টা খেয়াল করলো মনি। আর যখন খাওয়া দাওয়া বাদ দিয়ে নীল ছাদে গেল তখন পিছন পিছন মনিও গেল। রকি, একটা সত্যি কথা বলবি? বল। মেয়েটা কে রে? কোন মেয়ে? একটু আগে যার কাছ থেকে আসলাম। চিনি না। এই কয় মাসের মধ্যে আজ আমায় একটা মিথ্যে কথা বললি। সত্যি বলছি, কেন বিশ্বাস করিস না? না, এটা সত্যি নয়। আমার মাথায় হাত দিয়ে বল, ওকে তুই চিনিস না? এ কথা বলে মনি নীলের হাতটা তার মাথায় রাখলো। নীল তো চরম এক বিপদে পড়ে গেল। এমনিতেই সে মিথ্যা কম বলে, তার উপর কারো উপর কসম দিয়ে এই কাজটা নীল করতে পারলো না। তাই মনির কাছে আত্মসমর্পণ করলো। হ্যাঁ চিনি। একসময় তাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম, কিন্তু এখন পৃথিবীতে কিছু ঘৃণা করলে তাকে করি। কি এমন হয়েছিল? তাহলে শোন। ব্যাক টু ফিউ ডেজ লেটার। রুমি ঠাস ঠাস করে ঝড় মারলো। সাথে সাথে আশেপাশের লোকজনরা থমকে দাঁড়ালো। সবাই এদিকে একবার ঘৃণার চোখে তাকিয়ে আবার কাজ করতে লাগলো। রুমির থাপ্পড়টা নীলের নরম গালটাতে গরম হয়ে পড়েছে। নীলের পাশে দাঁড়িয়ে তার আরো 2 বন্ধু, রকি আর শাকিব। এই বাদরের বাচ্চা ইদু, তোর কি কোনো লজ্জা শরম নাই? ভাবি, বাদুর বাচ্চা কি দূর হয়? হয়, তুই জানোস না নাকি? আজকেই প্রথম শুনলাম। এদিকে আয়, তোরের একটা মারি। না না, এই হাত দিয়ে শুধু আমায় মারবে, আর কাউকে না। এই সুমি, চল, দাঁড়িয়ে কি দেখিস? হ্যাঁ চল। এই যে ম্যাডাম শোনেন, কি হয়েছে বল। আমি আপনার ভালোবাসি, বুঝলেন তো? ভালোবাসি। তোরে আজ আমি আক্রমণ হয়েছে, পালাবো।
নীলের কথা শুনে রুমি তার দিকে ধেয়ে আসছিল, আর নীল আর তার দুই বন্ধু দিল উড়াধুরা দৌড়। তাদের দৌড়ের সাথে না পেরে রুমি থেমে গেল আর বাসার দিকে রওনা হলো। আপনারা হয়তো ভাবছেন এই সাত সকালে ঠাস ঠাস শব্দ কেন হলো। আসলে এটা প্রতিদিনেরই রুটিন, বুঝলেন না তো? আচ্ছা চলেন বুঝিয়ে দেই। নীল ছিল মধ্যবিত্ত পরিবারের একজন অসহায় ছেলে। জন্মের কিছুদিন পর বাবা মা মারা যায়। তার মা কষ্ট করে বাসায় বাসায় কাজ করে তাকে মানুষ করে বড় করেছে। তারা গ্রামে থাকতো, সুন্দর সুন্দর ফসল, মাঠে মাঠে সারাদিন পাখির কিচিমিচির গান, এই নিয়ে তাদের ছোট্ট একটা গ্রাম। নীল বড় হওয়ার পর তার মাকে কাজ করতে দেয়নি, নিজে কাজ করে। গ্রামে তো কাজের অভাব নেই, আর এভাবে কাজ করতে করতে তার সংসার চালায়। পড়াশোনা করে নাই বললেই ভুল হবে, করেছে। এসএসসি পরীক্ষা দিয়ে আর পড়েনি, কারণ এই গ্রামে কলেজ নেই, অনেক দূর যেতে হবে। আর নীল তার মাকে ছেড়ে থাকতে পারবে না, আর গরিব মানুষদের এত পড়াশোনা করে লাভ নেই, সেজন্য পড়াশোনা বাদ দেয় আর সংসারের হাল পুরোটাই ধরে। কিন্তু ছোটবেলায় অভ্যাস এখনো যায়নি। তার মা তাকে কিছু নিতে যেতে বললে সে ভুলে যায়, আর সন্ধ্যায় এসে বকা শুনে। কাজকাম করে তাদের দিন খুব ভালো মতোই যেত। তার দুই বন্ধু রাকিব এবং সাকিব সবসময় তার সঙ্গেই থাকতো। আসলে নীলের চেয়ে রাকিব আর সাকিব 2 বছরের ছোট। আজ শুক্রবার, আজ বন্ধ। গ্রামে আজ এক বিশাল বাজার। আশেপাশের গ্রামের মধ্যে এই বাজারটাই সব থেকে বড়, সেই জন্যই আজ কেউ কাজ করবে না, সবাই বাজারে যায়। কাজ নেই বলে নীল নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল। এমন সময় তার মা সহেলি বিবি এসে ডাকা শুরু করলো। নীল, এই নীল, বাবা নীল। হ্যাঁ বলেন মাদার ইন্ডিয়া। বলি সকাল কি হচ্ছে নাকি রাত হচ্ছে? যে কোনো একটা তো হচ্ছে। ওঠ বলছি, যা বাজারে। এত সকালে বাজারে গিয়ে কি নাচমু? এটাও তো পারিস না, শুধু খাইতে পারোস আর ঘুমাইতে পারোস। আম্মু দেখো, এভাবে আমায় অপমান করবে না, আমারও কিন্তু প্র্যাকটিস আছে। যাতা প্র্যাকটিস নাকি? একটু হলেও আছে। বেশি বক্তব্য না দিয়ে উঠে বাজারে যা। কেন? লবণ, আদা, হলুদ এসব কিচ্ছু নেই। রান্না করব কি দিয়ে? তেল দিয়ে। উঠবি নাকি পানি আনবো? এই সময় আবার পানি কেন? উঠছি। নীল লাফ দিয়ে বিছানা থেকে উঠে বাইরে আসলো। মুখ হা করে মুখের সামনে তুড়ি দিচ্ছে আর হাঁটছে। টিউবওয়েলে গিয়ে তার হাত মুখ ধুয়ে এসে শার্ট পরে নিল। এরপর ব্যাগটা হাতে নিয়ে গান গাইতে গাইতে হাঁটতে লাগলো। কিছুদূর যেতেই হঠাৎ উপর থেকে এক বালতি পানি এসে নীলের মাথায় পড়লো। এই ঠান্ডার মধ্যে পানির ভয়ে সে বাজারে যাচ্ছে, আর এই কোন বান্দা তার গায়ে পানি ফেললো। নীলের টেম্পার একদম হাই হয়ে গেল। রাগী চোখে উপরে তাকালো। উপরে তাকিয়ে তো তার মাথা ঘুরে গেল, চোখ দিয়ে হার্টবিট বেরিয়ে তার কাছে চলে গেল। নীল উপরে তাকাতেই দেখে একটা লাল টুকটুকে সুন্দরী যুবতী কানে ধরে তার দিকে ক্ষমার দৃষ্টিতে তাকাচ্ছে। তাকে দেখে তো নীলের 12টা বেজে গেল। স্বপ্নের যুগে হারিয়ে গেল। চারিদিকে গোলাপ ফুল দিয়ে ঘেরা, মাঝখানে নীল আর সে। আর তার হাতে হাত দিতে একদম কারেন্টের শক লাগলো। সে মুচকি হেসে দূরে চলে গেল। নীল তার হাত ধরে টেনে দিতেই তার হাত ঝিনঝিন করে উঠল। লাফ দিয়ে উঠে হাত ঝাপতে লাগলো। চোখ খুলে দেখে সামনে আর মেয়েটা নেই। রকির হুশ উড়ে গেল, গোলাপ ফুলগুলো সব পড়ে গেল। ভাই তুমি কি নাচতেছো নাকি? হ্যাঁ, তোর ভাবিকে নিয়ে নাচছি। কিন্তু তোমার কাছে তো কিচ্ছু নাই। ছিল, সব ছিল। তোর ভাবি ছিল, গোলাপ ছিল। তাইলে ওর একটু আটকাতে পারলে না কেন? আমরাও দেখতাম আমাদের বাবিরে। আটকানোর জন্য হাত ধরছি আর কারেন্ট মারছে, দেখো। ভাই তুমি ভাবির হাত ধরেন নাই, এইটা ধরেছেন? এটা কি ভাই? এটা কারেন্ট শক। এটা ধরে টান দিলে কারেন্ট শক মারে। তুই এটা কই পেলি? আমার না, আমার ছোট ভাই, বুঝলেন? শালা চিকনার বাচ্চা, ছোট ভাইয়ের খেলনা এনে আমায় কারেন্ট শক মারিস? তোকে আমি আজ মেরেই ফেলবো। আরে ভাই, ঘটনাটা হইলো আমি এখানে আসতে তুমি আমার হাতে এক টান দিলা, তারপর নাচতে লাগলো। নাচে কি আর সাদে? শালা তোরে আমি। রকি দৌড় দিল, তার পিছনে নীল আর সাকিবও চলল। দৌড়ে এসে আমতলা এসে থামলো। 3 জন ধাপাস করে বসে পড়ল। ভাই তোদের ভাবি না একদম জাকাত। কিন্তু ভাই তোর জামা কেন বেলাই হিসু কইরা দিয়েছে নাকি? আরে দূর, বিলাই না, তোর ভাবি আমারে আদর করছে।
ও ভালো তো। আচ্ছা, এই মেয়েটা কে রে? একে তো আগে দেখিনি। এখানে তো কোনো মাইয়া টাইয়া নাই। আরে বাদর, এখানে না, আমি বলতে যাচ্ছিলাম তোর ভাবি কোত্থেকে আসলো? আমি তো দেখিনি। হ, আগে তো দেখিনি। তুই কখন দেখলি? না, আমি তো দেখি নাই, তোমার সাথে তাল মিলাচ্ছিলাম একটু। শালা চিকন, তুই চুপ থাক। ভাই চলো আম পেড়ে খাই। এই সময় আম কই পাবো? ও সরি। নীল আর তার বন্ধু বসে বসে আড্ডা দিতে লাগলো। তার মা যে তাকে বাজারে পাঠাইছে এ কথা নীলের একদমই মনে নেই। ইচ্ছে মতন আড্ডা দিয়ে বাসার দিকে রওনা হলো। আজ জুম্মার দিন, তাই আগেভাগেই বাসায় আসতে লাগলো। এদিকে সহেলি বিবি নীলের আশায় বসে আছে। মশলা না আসলে রান্না করতে পারছে না, তাই নীলের আশার অপেক্ষায় বসে রইল। অন্যদিকে মরদ ছোকরা কলার ঝুঁকিয়ে ঝুঁকিয়ে হাঁটছে। মনের মধ্যে তার উথাল পাথাল হাওয়া বইছে। মুচকি মুচকি হাসছে আর চলে আসছে। দরজায় পা দেওয়া মাত্রই তার মনে হলো মা তাকে বাজারে যেতে বলেছে। সাথে সাথে জিহ্বায় কামড় দিল আর ওভাবেই পাথর হয়ে দাঁড়িয়ে গেল। সহেলি বিবি নীলকে আসা দেখে বাইরে আসলো, আর এমন পাথর হয়ে থাকতে দেখে বুঝে গেল যে ছেলে আমার মহাভারত শুদ্ধ করে আসছে। নিশ্চয়ই তুই বাজারে যাসনি। আসলে আম্মু, হয়েছে কি, আড্ডা দিয়ে দিয়ে চলে আসলি। হুম এক্ষুনি যা আবার। এই সময় দোকান খোলা থাকবে না, আর তাছাড়া আজ শুক্রবার, নামাজে যেতে হবে। খাবি না কি? যখন একটু মশলা থাকবে তখন বলবা। আজ থেকে 3 হলো, তোকে বলছি। আচ্ছা, বিকেলে আনমনি, এখন গোসল করে নামাজ যাবো। দুপুরে কিন্তু না খেয়ে থাকতে হবে। হুম যা, গোসল করে নামাজ পড়তে যা। যাচ্ছি। নীল বাসার ভিতর থেকে লুঙ্গি গামছা নিয়ে চলে গেল টিউবওয়েলে। গ্রামের সবাই সেখানেই গোসল করে। প্রায় সবার বাসায় টিউবওয়েল ছিল, কিন্তু নীলের বাসায় ছিল না, তাই অন্য টিউবওয়েলে যেতে হতো। নীল চলে আসলো টিউবওয়েলে, এসে কাপড় এক সাইডে রেখে গোসল করে নিল। গোসল করে বাসায় এসে সে আতর সুরমা দিয়ে মসজিদের দিকে রওনা হলো। নামাজ পড়ে আবার বাসায় আসলো। বাসায় এসে তার রুমের দিকে গিয়ে শুয়ে পড়ল। নীল জানতো যে আজ খাবার নেই, সেজন্য শুয়ে পড়ল। সহেলি বিবি রান্না করতে পারেনি ঠিক, কিন্তু ছেলেকে না খেয়ে থাকতে কি করে দেখতে পারে? হাজার হলেও মা তো। তাই সহেলি বিবি পাশের বাসা থেকে 1 প্লেট ভাত নিয়ে এনে নীলকে দিল। বাবা নে, খেয়ে নে। কিন্তু তুমি তো বললা রান্না করিনি। হ্যাঁ, করিনি তো। তাহলে এই ভাত কই পেলে? রাত্রের বাসা থেকে নিয়ে আসি। মা, না খেয়ে সমস্যা কি হতো? তাই বলে তুমি অন্যের বাসায় খাবার চাইতে কেন যাবে? আরে বাবা, আমি রান্না করলে দিয়ে দেব। তবু আর কোথাও কিছু চাইতে যাবে না? যাব না। এবার খেয়ে নে। তুমি খেয়েছো? হ্যাঁ, এবার তুই খা। নীল প্লেটটা হাতে নিয়ে অর্ধেক ভাত খেলো, কারণ সে বুঝতে পারছে সে না খেলে তার মাও খাবে না। তাই কিছু না বলে অর্ধশত খেয়ে বলল, আমার পেট ভরে গেছে। সে কি, এটুকু খেয়ে তোর পেট ভরে গেল? হ্যাঁ। সহেলি নীলকে অনেক জোর করেও খাওয়াতে পারল না, তাই অবশিষ্ট খাবার সে নিজে খেয়ে নিল। নীল খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেল। বিকালে ফোনের আওয়াজে তার ঘুম ছুটল। স্ক্রিনে তাকিয়ে দেখে রাকিবের ফোন। হ্যাঁ, বল। ভাই, কই আছো তুমি? শ্বশুর বাসায়। কি বলো ভাই? কি বলবি বল। আমাদের আড্ডাখানে এসে পড়ো। কেন, কি হয়েছে? আসলেই বুঝতে পারবা। তোরা ওখানেই দাঁড়া, আমি আসছি। তাড়াতাড়ি এসো ভাই। নীল ফোনটা কেটে দিল, তারপর হাত মুখ ধুয়ে শার্ট পরে বেরিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে আড্ডাখানায় এসে হাজির হলো। কিরে, কি হয়েছে? হয়নি, তবে হবে। কি হবে? ভাবিকে খুঁজে বের করতে হবে একটু। এটাও একটা পয়েন্ট, কিন্তু এর জন্য এত জরুরি তলব? আরে ভাই, এটা আমরা জানি, এটা তোমার কাছ থেকে সব বেশি ইম্পর্টেন্ট। তা ঠিক, কিন্তু তোদের ভাবিকে পাবি কই? ভাই, সকালে যেখানে ভাবিকে দেখেছেন ওখানে চলেন। বারে, তো দেখি হেভি বুদ্ধি। চল। তারপর তারা 3 জন চলে এলো সেই বাড়িটার কাছে, যেইখানে সকালে নীলের গায়ে পানি পড়েছিল। এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, কিন্তু কারো কোনো খবর নেই। এমন সময় একটা বৃদ্ধ লোক আসলো। রাকিব একে দেখে চিনতে পারলো, এটা হচ্ছে জসিম চাচা। বাজারেই না মশলার দোকান আছে, সবাই তাকে খুব ভালো করেই চেনে আর সম্মানও দেয় বটে। এই, তোরা এখানে কি চাস? মেয়ে দেখতে আসছি। কি দেখতে আসছিস? না না, আসলে চাচা আমার কিছু মশলা লাগতো।
আর আপনি তো দোকানে যাননি, তাই ডাকতে আসলাম। ও আচ্ছা, তোরা যা, আমি আছি। বাসায় কি মশলা নেই চাচা? না 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 না, বাসায় মশলা রাখি না। আচ্ছা তাহলে দোকানে আসেন। এই চল রে। হ্যাঁ ভাই চলো। তারপর নীল বাসার দিকে টেরা চোখে তাকিয়েও কাউকে দেখতে পেল না। মন খারাপ করে চলে আসলো। ভাই তুমি কি নিশ্চিত যে ওইটাই ওর বাড়ি? হ্যাঁ আমি নিশ্চিত ওটাই ওর বাড়ি। ওই বাড়ি থেকে আমার গায়ে পানি দিয়েছিল, তোরা তো দেখছিলি। পানি দিতে তো দেখেছিলাম, কিন্তু ভাবিকে তো দেখি নাই। তাহলে কই গেল? আচ্ছা খোঁজ নে তো, জসিম চাচার কোনো মেয়ে আছে কিনা। আচ্ছা ভাই। আমি দোকানে গেলাম, মশলা নিয়ে গেলে গা আম্মু ভাত রান্না করবে। চলো ভাই, আমিও যাচ্ছি। তারপর নীল আর সাকিব বাজারের দিকে চলে গেল, আর রাকিব অন্যদিকে চলে গেল। রাকিব কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলো, আর এদিকে নীল বাজারে এসে দেখে জসিম চাচা দোকান খুলেছে। তারা গিয়ে টেবিলে বসে পড়ল। চাচা আজ দোকানে আসতে এত দেরি কেন? আর বলিস না, শহর থেকে আমার মেয়ে আছে, তো তার সাথে একটু গল্প আদি করছিলাম। ও, ওটাই আপনার মেয়ে? হ্যাঁ, অনেকদিন পর বাসায় আসলো পড়াশোনা শেষ করে। পড়াশোনা শেষ? না, লকডাউনের জন্য কলেজ বন্ধ, তাই বাসা থেকে এখানে প্রাইভেট পড়বে। ও ভালো তো। তার নাম কি জানো চাচা? ছোটবেলায় একসাথে পড়তাম। ওর নাম রিয়া। যেমন নাম তেমন কিউ। কি বলছিস ফিসফিস করে? না চাচা কিছু না, দেন মশলা দেন। দিচ্ছি। জসিম নীলকে মশলা মেপে দিল, আর নীল সাকিবকে রেখে বাসায় আসলো। বাসায় এসে ওর মাকে মশলা দিয়ে আবার বাজারের দিকে রওনা হলো। বাজারে এসে কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার বাসায় চলে আসে। বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। সকালে নীলের আম্মু ডেকে ঘুম থেকে উঠালো। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে কাজে চলে গেল, কিন্তু নীল কিছুতেই কাজে মন বসছে না। শুয়ে শুয়ে রিয়ার কথা মনে হয়, শুধু রিয়ার কথা মনে হয়। ওর লম্বা লম্বা চুল, গোলাপ মিষ্টি ঠোঁট, টানা টানা চোখ, সব যেন তার চোখের সামনে এসে হাজির হয়। ভাই কি হয়েছে? কাজ করো না কেন? কাজে মন বসে না রে। কেন, কি হয়েছে? জানি না। নীল কিছুক্ষণ বসে থেকে আবার কাজ করতে লাগলো, কিন্তু আবারও একই কাহিনী। সে জোর করে কাজে মন বসালো। কাজ শেষ করে বাসায় আসলো। বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করলো। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে আড্ডাখানায় হাজির হলো। তিনজন মিলে বসে থেকে বাদাম খাচ্ছিল। এমন সময় রাস্তা দিয়ে রিয়া আর তার বান্ধবী জুই আসছিল। ভাই ওই মেয়েটা হেব্বি না? কোনটা? সামনে তাকিয়ে দেখো। নীল সামনে তাকাতেই ওর চোখ আটকে গেল। কালো ড্রেস পরে যেন এক পরী আসছে। এক দৃষ্টিতে রুমির দিকে তাকিয়ে থাকলো। রাকিব গুতা মেরে বাস্তবে ফিরিয়ে আনলো। আরে ভাই কি হলো, দেখতে পাওনি নাকি কালো ড্রেস পরা মেয়েটার পাশের মেয়েটা? আরে ওসব ছাড়, ওটা তোর ভাবি। কোনটা? কালো ড্রেস পরা পরীটা। ভাই আপনার পছন্দের তো তুলনা হয় না। এবার যে প্রপোজ করো। তোরা ওখানে থাক। এবার নীল সেখান থেকে উঠে রুমের সামনে দাঁড়ালো। সকালের ঘটনার কথা মনে পড়তেই রুমি ভয় পেয়ে গেল। সরি, আসলে তখন আমি বুঝতে পারিনি যে আপনি নিচে দাঁড়িয়ে আছেন। আই লাভ ইউ। আই লাভ ইউ। কেউ সরি বলে ইটস ওকে বলতে হয়, এটাও কি জানেন না? দেখো তুমি আমার কাছে অপরাধ করছো তাই সরি বলছো, আর আমি তোমায় ভালোবাসি তাই আমি আই লাভ ইউ বলছি। সেম টু সেম। বাপরে বাপ, প্রথম দেখাতেই ভালোবেসে ফেললেন? ভালোবাসা প্রথম দেখাতেই হয়। দেখেন, এসব প্রেম ভালোবাসা বাদ দেন। বাদ দেওয়ার জন্য তো ধরিনি। ভালোই বলছি, সামনে থেকে সরে যান। সারার জন্য তো দাঁড়াইনি। রুমি বিরক্ত হয়ে নীলের গাল বরাবর ঠাস করে একটা বসিয়ে দেয়। নীল গালে হাত দিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইল, আর রিমার চোখ ড্যাব ড্যাব করে তাকিয়ে পাশ দিয়ে চলে গেল। নীলকে এভাবে হঠাৎ মারতে দেখে রাকিব সাকিব চমকে গেছে। রুমি চলে যাওয়ার পর তারা নীলের কাছে আসলো। ভাই এইটা কি হলো? আরে তোদের ভাবি আমায় আদর করছে। ও তাই নাকি? চলো ভাই। তারপর নীল আর রাকিব সাকিব বাজারে চলে গেল। নীলের হার্টবিট এখনো 100-তে চলছে। যখন রুমির সাথে কথা বলছিল তখন তার গা বেয়ে ঘাম নামতে লাগছিল। ভয়ে দূরে সরে কথা বলছিল, কিন্তু এখন তার হার্টবিট বেড়ে আছে।
কানের কাছে রুমির কথাগুলো বাজছে। ওদিকে রুমি আর তার বান্ধবী জুই রাস্তা দিয়ে হাঁটছিল। তখন জুই রুমিকে জিজ্ঞেস করলো, তুই কি এমন অপরাধ করছিস যার জন্য তোর প্রেমে পড়ে গেল? আমি সকালে কাজ করছিলাম, এমন সময় ঘর মুছে পানি ফেলার জন্য রেলিং এ আসি আর ফেলে দিই। তখন এই ছেলেটা নিচে চলে আসে আর ওর শার্ট ভিজে যায়। এইটুকুতে প্রেমে পড়ে গেল? কি জানি। রুমি, খবরদার, ওর ফাঁদে পা দিবে না। অমন ছেলে আমার অনেক দেখা আছে। প্রথমে পেছন পেছন ঘুরে, আর আমরা রাজি হলে তখন ভাব দেখায়। তুই কেমনে জানলি? নেই। ভালো, চল তাড়াতাড়ি, সন্ধ্যা হয়ে গেল। তারপর রুমি আর জুই তাদের বাসায় চলে আসলো। আর এদিকে নীল বসে থেকে চা খাচ্ছে আর রুমির কথা ভাবছে। ভাই, কি ভাবছো? তোর ভাবির কথা। কিন্তু ভাবি তো তোমায় থাপ্পড় দিল। শালা বিলাইয়ের চাও। ও আমায় থাপ্পড় দেয়নি, ও আমায় আদর করছে, আদর। ও, একই কথা। আজকে মানেনি তো কি হয়েছে, একদিন তো ঠিকই মানবে। তুমি কাজ চালিয়ে যাও। কাল থেকে ঠিক একই সময় একই জায়গায় হাজির হতে হবে। হ্যাঁ, ঠিক বলছিস। চল এখন একটু ঘুরে আসি। তারপর নীল, রাকিব আর সাকিব ঘুরতে চলে গেল। রাকিব আর সাকিব সিগারেট খেত, কিন্তু নীল এগুলো খেত না। সেদিন অনেক রাত করে আড্ডা দিল। তারপর বাসায় চলে গেল। বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। সকালে উঠে কাজে গেল। কাজ শেষ করে দুপুরে বাসায় ফিরল। গোসল করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিল। তারপর উঠে কালকের জায়গায় চলে গেল। অন্যদিনের তুলনায় আজ নীল অনেক আগেই এসে পড়েছে। রুমির সাথে দেখা করতে নীলের মন ছটফট করছে। অনেকক্ষণ বসে থাকার পর রাকিব আর সাকিব আসলো। তাদের সাথে গল্প করতে করতে রুমির আসার সময় হয়ে গেল। ভাই, ভাবি আসার সময় হয়ে গেছে। আসতে দে, আমি রেডি। এসে গেছে ভাই। রুমি দূরে থেকেই মনে মনে ভাবছে, আর যদি ওই ছেলেটা সামনে আসে তাহলে আজকে আরেকটা থাপ্পড় দিব। এমন আশা নিয়ে সামনে এগোতে লাগলো। কাছে আসতে নীল বসা থেকে উঠে রুমির বরাবর হাঁটতে লাগলো। এটা দেখে রুমি হাত রেডি করতে লাগলো। নীল রুমির সামনে এসে একদম পথ আটকিয়ে দাঁড়ালো। রুমি নীলের দিকে তাকিয়ে ঠাস করে বসিয়ে দিল। কিরে, কালকে থাপ্পড় খেয়ে মন ভরেনি? তোমার হাতের থাপ্পড় আমি সারা জীবন খেতে পারি, তবুও মন ভরবে না। তাই নাকি? এত শখ? অনেক শখ। তোমায় নিয়ে ঘোরার শখ, তোমায় আমার মায়ের বৌমা বানানোর শখ। দেখ, এসব ফালতু কথা আমার সামনে বলবি না। তাহলে কি এই জুই পাগলিকে বলবো? কিরে জুই, শুনবি? বয়ে গেছে। এই তো, ভালো কথা কেউ শুনতে চায় না। চুপ, একদম চুপ। কালকের পর থেকে আমার সামনে আসলে তোকে আমি মেরে তক্তা বানাবো। ভালোই হবে, অনেকদিন হলো মার খাই না। অসহ্য। সহ্য করার যোগ্য করে নাও। আয়নায় কখনো নিজের মুখ দেখেছিস? প্রথম প্রথম সবাই এমনই বলে। যেমন জিতকে নায়িকা বলছিল, পরে ঠিকই তার প্রেমে হাবুডুবু খেতে হয়েছে। নায়কের নাম জানে না, তাই শুধু নায়িকা বলে দিল। নিজের নামটাই মনে থাকে না, আর নায়কের নাম। দেখ, এসবে কোনো কাজ হবে না, কারণ আমার লাল টুকটুকে একটা বিএফ আছে। দেখুন ম্যাডাম, এত বড় মিথ্যা কথা আপনার বিএফ বলে তো খুব, ভবিষ্যতে তো আমি আপনার বিএফ হব। আমি কিন্তু আমার বিএফ কে ফোন করব। আহা করেন। ফেসবুকে সিঙ্গেল, হোয়াটসঅ্যাপে সিঙ্গেল, আর এখানে বলছেন আমার বিএফ আছে। আমার ফেসবুক আইডি কই পেলি? আপনার চারপাশে শুধু আমি। কোনো একটা ছেলে আপনার দিকে তুলে তাকালে তার চোখ আমি তুলে নেব। কেন, আমি কি প্রেম করতে পারি না? হ্যাঁ, করবেন আমার সাথে। রুমি, তুই এই ফালতু ছেলের সাথে কেন কথা বলছিস? চল তো। ফেসবুকে একটু কম কথা বলেন মিস জুই ম্যাডাম। মানে? বিস্তারিত না শুনতে চাইলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। ওই ওই, তুই ওকে ব্ল্যাকমেইল করছিস কেন? না ময়না, কিচ্ছু না। শর্ট, আমার প্রাইভেটে দেরি হচ্ছে। ওকে ম্যাডাম, যান। নীল সামনে থেকে সরে দাঁড়ালো। তখনই রুমি আর জুই চলে গেল। নীল রিমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। ভাই, ভাবি চলে গেছে। চল। তারপর নীল, রাকিব আর সাকিব ঘুরতে চলে গেল। রুমি যখন প্রাইভেট পড়ে বাসায় যাচ্ছিল তখন আবার তাদের সাথে দেখা হলো। নীল উপহার হিসাবে পেল একটা থাপ্পড়, আর পাগল প্রেমিক ওটা নিয়েই মহা খুশি। গালে হাত দিয়ে মুচকে হাসতে লাগলো। এটা দেখে রাকিব, সাকিব চমকে গেল। অন্যেরা প্রেমিকের কাছে কিস, মিস বা উপহার পেলে খুশি হয়, কিন্তু তুমি থাপ্পড় পেয়ে খুশি? ভালোবাসার মানুষের কাছ থেকে যা পাওয়া যায় সেটাতেই অনেক ভালোবাসা লেগে থাকে।
ভাবি, ও কি মানুষ? প্রতিদিন আপনার থাপ্পড় মারতে কি ওনার একটু কষ্ট হয় না? পাগল, ও আমায় রাগ করে মারে না, ও আমায় ভালোবেসে মারে। ভালোবাসা প্রকাশ করতে কি সমস্যা? ভালোবাসা প্রকাশ করার অনেক মাধ্যম আছে, ধরে নে এটাও একটা মাধ্যম। আপনার ভালোবাসা একদিন ঠিকই পূরণ হবে ভাই। হতেই হবে, না হয়ে উপায় নেই। চল বাজারে যাই। তারপর নীল আর রাকিব সাকিব চলে গেল বাজারে। বাজারে এসে চা নিয়ে বসে পড়ল। আড্ডাখানায় আড্ডা দিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে হাত মুখ ধুয়ে খেতে বসলো। তখন তার মা সহেলি বিবি বলল, নীল, বলেন আম্মু। শুনলাম কয়েকদিন থেকে তুই নাকি কাজ কামে মন দিস না, কেমন যেন অন্য মনস্ক হয়ে থাকিস। কই না তো, কে বললো আম্মু? আমায়ও মিথ্যে বলবি? আসলে আম্মু, আমি তোর মা, আমার পেট থেকে তুই হয়েছিস, তাই তোর মনের কথা একটু হলেও আমি জানি। সেজন্যই তো ধরা খেলাম। মেয়েটার নাম কি? এটাও জানো? আমিও এই বয়স পার করে আসছি, তাই জানি কোন বয়সে কিসের রোগ ধরে। হ্যাঁ, আম্মু ঠিকই বলছে। ওকে দেখার পর থেকে যেন আমি একটু রুগী হয়ে গেছি। ভালোবাসা এমনই হয় বাবা। তার নাম রুমি, দেখতে একদম পরীর মতো। বাবা, তাই নাকি? হ্যাঁ আম্মু, আমি প্রথম দেখাতেই ফিদা। তা তোর মনের কথা কি বলেছিস? হ্যাঁ বলেছি তো, কিন্তু রাজি হয় নাই, তাই তো? হ্যাঁ। মেয়েরা যাকে মন থেকে ভালোবাসে তাদের প্রথম প্রথম এমনিতেই করে, অপমান, থাপ্পড়, গালাগালি, কারণ তারা দেখতে চায় তার প্রিয় মানুষটি তাকে কতটা ভালোবাসে। দোয়া করো আম্মু, আমি যেন ওর পরীক্ষায় পাশ করতে পারি। আমার দোয়া সবসময় তোর সাথে থাকবে। অনেক রাত হয়েছে, নে খেয়ে দে, ঘুমিয়ে পড়। তারপর নীল খাওয়া দাওয়া করে নিয়ে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে সহেলি বিবির ডাকে ঘুম ভাঙলো নীলের। উঠে ফ্রেশ হয়ে দোকানে চলে আসলো। দোকানে এসে কিছু খেয়ে তার মায়ের জন্য কিছু নিয়ে বাসায় চলে গেল। বাসায় এসে তার মাকে সেগুলো দিয়ে কাজে চলে গেল। কাজ শেষে দুপুরে বাসায় আসলো, গোসল করলো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিল। এমন সময় ফোনটা বেজে উঠলো। রিসিভ করে কানে ধরলো। কোন হালা? ভাই, তুমি কোথায়? আমি তো বাসায়। ভাই তাড়াতাড়ি আসেন, বাড়ি আসার সময় হয়ে গেছে। ও তাই তো, আচ্ছা তোরা দাঁড়া, আমি আসছি। নীল তাড়াহুড়ো করে উঠে টিউবওয়েলে এসে হাত মুখ ধুয়ে চলে আসলো ঠিকানা অনুযায়ী। এসে দেখে রাকিব সাকিব বসে আছে। কিরে, তোদের ভাবি কই? এখনো আসে নাই তো। ও, এখন তো আসবে। হ্যাঁ ভাই, ভাবি আইসা পড়েছে। এই দেখি সাইড দে। নীল একটু ভাবসাব নিয়ে সামনে এগোতে লাগলো। রুমি নীলকে দেখে কেমন বিরক্ত ভাব করলো। কাছে আসতেই নীল বলল, হাই মাই ডিয়ার ম্যাডাম। রাস্তা ছাড়। আরে আরে, এত সুন্দর করে কথা বললাম, তোকে পছন্দ হলো না? আসলে না, ভালোর দুনিয়া নেই। আর তাই আমি ভালোই ভালোই বলছি, সামনে থেকে সরে যা। আজ আই লাভ ইউ টু না শুনে যাবই না। সর বলছি, এখনো কিন্তু হাত উঠাইনি। মারেন, সমস্যা নেই, তবু রাজি হন। তোদের মতো ছ্যাঁচড়া ছেলেদের জন্য এটাই যথেষ্ট। আপনার মুখে শুধু একটা কথার জন্য দিনের পর দিন মার খেয়ে যাচ্ছি, তবুও কি আপনার দয়া হয় না? না, তোকে দেখলেই আমার রাগ বেড়ে যায়। তার মানে খুব কাছাকাছি আসছে? কি? কিছু না। শোন, তোর কি লজ্জা লাগে না? প্রতিদিন থাপ্পড় মারি, তবুও আবার আমার সামনে এসে দাঁড়াস। হ্যাঁ ম্যাডাম, এর নামই ভালোবাসা। মানে? আচ্ছা, আমার গালে থাপ্পড় মারছেন, একদিন আসবে সেদিন আমার গালে থাপ্পড়ের বদলে কিস দিবা ম্যাডাম। এসব বাজে স্বপ্ন দেখা বন্ধ কর। আমি তোকে কখনো কিস দেব না। দিবেন গো ম্যাডাম, দিবেন দিবেন। শর্ত? একদিন আসবে যেদিন আমায় কাছে ডাকবেন। আরেকটা খেতে মন চাচ্ছে নাকি? কিস দিলে তো নিবই। সর। রুমি নীলের পাশ কাটিয়ে চলে গেল। নীল প্রতিদিনের মতন রুমির চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। ভাই চলে গেছে? এইটুকু সময় কথা বলে মন ভরছে না, আরো সময় চাই। তাহলে ভাই এক কাজ করো, ওর সাথে প্রাইভেট পড়ো। দেখ, তুই জানিস তো পড়াশোনায় আমার অ্যালার্জি, তবুও কেন চুলকানি তুলে দিস? আরে ভাই, তোমায় তো পড়তে বলছি না, শুধু পড়ার নাম করে ভাবির সাথে আলাপ করবেন। বুদ্ধিটা খারাপ নয়। ভাই, এই আমার বই রেডি কর। আগে স্যারের সাথে কথা বলেন। স্যার আমায় পড়াবে না? স্যারের এত বড় সাহস? আরে ভাই শান্ত হও, পড়াবে পড়াবে, তোমারে না পড়িয়ে স্যার যাবে কই? হ্যাঁ হ্যাঁ, কাল থেকে পড়তে যাব।
চলো ভাই চা খেয়ে আসি। চল। তারপর তারা তিনজন চলে গেল চা খেতে। দোকানে এসে চা দিতে বলল। দোকানদার তাদের চা দিল। নীল চা খাচ্ছে আর রুমির কথা ভাবছে। রুমির কথা ভাবতে গিয়ে জিহ্বায় ছ্যাঁকা খেলো। এই তোদের ভাবির কথা ভেবে জিহ্বায় ছ্যাঁকা খেলাম, যদি প্রেম করে ছ্যাঁকা খাই? তাই তো ভাই, লক্ষণ খুব খারাপ। ছ্যাঁকা খেলে না আমি বাঁচবো না রে, তোর ভাবিরে খুব ভালোবাসি। আরে ভাই, ভাবিরা রাজি না হয়ে যাবে কই? অবশ্যই রাজি তো হইবই। হ্যাঁ ভাই, তোমার মতো ভালো ছেলে পাবে কই? এই এত পাম দিস না, ফাইটে যাবো। তোবা পাম দিচ্ছি না ভাই, সত্যি বলছি। হয়েছে, থাম। তারপর তারা চা খেলো আর বসে থেকে গল্প করলো। যেদিন থেকে রুমিকে দেখছে নীল, সেদিন থেকে তার সব কাজ হারিয়ে গেছে। শুধু রুমির সাথে দেখা করার জন্য ছটফট করে। চা খেতে খেতে রুমির প্রাইভেটে ছুটির সময় হয়ে গেল, তাই তারা ডিউটিতে রওনা হলো। রাস্তা দিয়ে হাঁটছিল নীল। নীলেরা যাচ্ছে আর রুমিরা আসছে। মাঝখানে আসতে তারা এক জায়গায় হলো। নীল একটু গলা ছাড়লো। ওই স্যামরা, শোন না। হ্যাঁ বলেন ম্যাডাম। তোর গলায় কি মাছের কাঁটা আটকাইছে? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। কাছে আয়, হাত ঢুকিয়ে বের করে দেই। না, তার কোনো প্রয়োজন নেই। কেন? আয় না। এসব জিনিসে হাত দিতে নেই। দ্বিতীয়বার আর কখনো যদি কোনো মেয়ে দেখে এমন করছস, তাহলে তোর গলা কেটে ফেলবো, বলে রাখলাম। ওকে, কাউকে দেখা করবো না, শুধু আপনাদের দেখা করবো। কি বললি? আমরা এখন দৌড় দেবো। রাকিব, সাকিব আর নীল সামনের দিকে উড়াধুরা দৌড় দিল। রুমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নীলের গুষ্টি উদ্ধার করে আবার হাঁটতে লাগলো। রুমি, ছেলেটা তোর পেছনে এত পাগল হয়ে ঘুরে, তোর কি খারাপ লাগে না? এদের এটাই কাজ, মেয়ে দেখলেই পিছনে পিছনে ঘোরা। কিন্তু নীলকে আমার অমন মনে হয় না, ও সত্যিই তোকে ভালোবাসে। ও মা, তাই নাকি? আর নীল তো দেখতে খারাপ না, স্মার্ট, হ্যান্ডসাম। তাহলে এক কাজ কর, তুই ওর সাথে প্রেম কর। আমায় তো বলেনি, আমায় বললো তো কোন দিন রাজি হয়ে যেতাম। তাতে কি হয়েছে, তুই যে বলে দে। বললে অবশ্য খারাপ হয় না, কিন্তু আমার মনে হয় রাজি হবে না, কারণ ও তোর জন্য একদম দিওয়ানা হয়ে আছে। বেশি পটপট না করে বাসায় চল। আচ্ছা, নীলের মধ্যে কিসের অভাব বলতো? অনেক কিছুর। যেমন? প্রথম, সে পড়াশোনা করে না আর আমি করি। দ্বিতীয় হলো সে একটা রাস্তার ছেলে, মানে মাস্তান টাইপের। দেখ, এই দুইটা ভুল। তবে এখন বললে তুই আমার কথা বিশ্বাস করবি না, তাই প্রমাণ যখন পাবি তখন বলবো। তোকে বললে হবে না, চল। তারপর রুমি আর জুই বাসায় চলে গেল। এদিকে নীল রুমির চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে বাজারের দিকে রওনা হলো। শোন, তোর ভাবিকে না আসছেই লাগছে না। কালো ড্রেস, লম্বা লম্বা চুলগুলো এক জায়গায় বেঁধে রাখা, ঠোঁটে হালকা লিপস্টিক, হালকা মেকআপ, বাহ একদম অতুলনীয়। হ্যাঁ ভাই, একদম ঠিক। আসলে তোর ভাবি যেটাই পরে সেটাতেই তাকে হ্যাপি লাগে। আসলে তোর ভাবি নিজেই চায়, আর এজন্য আমার একটা ভয় হয় রে। কি ভয়? এই টুকটুকে চাঁদ যদি কেউ আমার কাছ থেকে কেড়ে নেয়। কার এত বড় সাহস আছে ভাই যে তোমার ছাদ চিনিয়ে নিবে? কোনো চিন্তা করো না, কিচ্ছু হবে না। তারপর তারা আবার আড্ডাখানায় চলে আসলো। অনেক রাত পর্যন্ত আড্ডা দিল। এরপর বাসায় চলে আসলো। বাসায় এসে নীল খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। প্রতিদিনের মতন আজকেও সকালে উঠে ফ্রেশ হয়ে দোকান থেকে নাস্তা করে তার মায়ের জন্য নাস্তা এনে দিল। আম্মু, আমি কাজে গেলাম। বাবা, সাবধানে যাস কিন্তু। ওকে আম্মু। তারপর নীল চলে গেল কাজে। সহেলি বিবি কাজে মন দিল। নীল মাঠে কাজ কাম শেষ করে দুপুরে বাসায় আসলো। এরপর গোসল করে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিয়ে খাটের উপর শুয়ে পড়ল। শুতেই ঘুমে চোখ আটকে নিল, ইচ্ছে মতন ঘুমাচ্ছে। বিকালে তার মা তাকে ডাক দিল। উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল আড্ডাখানায়। আজকে দেখেছে সবার আগে ওরা এসে বসে আছে। ঘটনাটা নীল বোঝার চেষ্টা করলেও পারল না। কিরে, আজ তোরা এত তাড়াতাড়ি হাজির কেন? কই ভাই, এমনিতেই। দেখ তোর ভাবি কত দূর। ভাই আয়সা পড়ছে। সাইড দে শট। নীল রুমির কাছে আসতেই রুমি নীলের গালে ঠাস করে চড় বসিয়ে হাঁটতে লাগলো। নীলও রুমির পিছন পিছন হাঁটতে লাগলো। একটু দূরে যাওয়ার পর রুমি বুঝতে পারলো নীল তাদের পিছু করছে। সেজন্য পিছনে ঘুরে চোখ বড় বড় করে বলল,
কি রে, থাপ্পড় খেয়ে খেয়ে কি মন ভরে নাই যে জুতোর বাড়ি খাওয়ার জন্য পিছনে আসছিস? ম্যাডাম, আপনি যেখানে যান আমিও সেখানেই যাই। আমি পড়তে যাচ্ছি, তুই কোথায় যাস? আমিও পড়তে। এই দেখো বই দেখো। ভাবি, এই তো বই। এই কি বললি? ভাবি? কে তোর ভাবি? বল, কে তোর ভাবি? কে আবার আপনি? আমাদের ভাই আপনাকে বিয়ে করলে তো আমাদের ভাবি হন। এদিকে এগিয়ে এসে কথাটা বল। না ভাবি, ভয় করে। তাইলে ভাবি বলস কেন? সরি, আর কমো না। তারপর রুমি কিছু না বলেই হাঁটে এসে পিছন পিছন নীলও হাঁটতে লাগলো। অবশেষে প্রাইভেটে চলে আসলো। রুমি একপাশে বসলো, তার ঠিক সামনেই বসলো নীল। রুমি নীলের দিকে রাগি লুকে তাকাচ্ছে, আর নীল রুমিকে চোখে টিপ মারছে। এদিকে টেবিলের নিচে রুমি নীলের পায়ে বারবার টিপ মারছে, বারবার লাথি দিচ্ছে। নীল চিৎকার করতে পারছে না, দাঁতের উপর দাঁত দিয়ে চেপে ধরল। কান দিয়ে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে। এই অবস্থা দেখে রুমির হাসির কোনো শেষ নেই। নীল বুদ্ধি করে আস্তে আস্তে পা টানছে, সাথে রুমিও টানছে। এক সময় নীল থেমে গেল। যখনই রুমি মারতে যাবে এমন সময় পা টান দিল, আর নীলের পায়ের নিচে ছিল জুয়ের পা। আল্লাহ গো আল্লাহ বলে জুই চিৎকার করা শুরু করে। রুমি তো ভয় পেয়ে গেল। জুয়ের মাথা নড়তে লাগলো, আর নীল 32টা দাঁত বের করে হেসেই যাচ্ছে। অনেক বাবুসোনা করে জুইকে সামলালো রুমি, আর নীলের দিকে টেরা চোখে তাকিয়ে রইল। একটু পর স্যার আসলো। বাবারা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু এই নতুনটা কি? স্যার, আমার নাম নীল। আসলে আমি আপনার কাছে প্রাইভেট পড়তে আসছি। ও তাই নাকি? জি স্যার, মানুষের মুখে আপনার নামের প্রশংসা অনেক শুনেছি। শেষ পর্যন্ত ভাবলাম এই মহান মানুষটাকে আমি একবার দেখবো। আমি তার কাছে প্রাইভেট পড়ে ধন্য হব। ভালো ভালো, খুব ভালো। শুনেছি আপনি নাকি অনেক ভালো পড়ান। আপনার মতো পড়াতে নাকি এই এলাকায় কেউ পারে না। হইছে, পাম দেওয়া বন্ধ কর। স্যার, আপনি পড়া শুরু করেন। স্যার দেখেন, আপনি অপমান করছে। কত বড় সাহস! এই শোন, তুই কিন্তু এবার একটু বেশিই বলছিস। স্যার দেখেন, আপনার প্রশংসা ইনি মানতে পারছেন না, তাই জ্বলছে। চুপ কর। স্যার, পড়ানো শুরু করুন। নীল বেশি কোথায় বেশি বলল। আমার মতো করে পড়ানো এই এলাকার কারোর ক্ষমতা নেই। সেটা তো দেখতেই পাচ্ছি। আপনার কি সন্দেহ হচ্ছে নাকি? মোটেও না। আচ্ছা নীল, বাদ দাও। এটা বলো, তুমি কোন ক্লাসে পড়ো? স্যার, ক্লাস 10 পরীক্ষা দেওয়ার জন্য যেখানে পড়তে হয় সেখানে। অশিক্ষিত, ইন্টার প্রথম বর্ষ, এটাও বলতে পারে না। ও, তা কি কি পড়বে? সব। আপনি তো মহান, আপনি এলাকার বস, তাই দুই একটা সাবজেক্ট পড়তে চেয়ে আপনার অপমান করতে চাই না। কারেক্ট, এটা হলো একজন ভালো ছাত্রের চিহ্ন। কত ভালো সেটা তো দেখতেই পাচ্ছি। এই যে ম্যাডাম, আমি স্যারের এত প্রিয় হয়ে গেলাম বলে আপনি রাগ করছেন না তো? মোটেও না। গুড গুড। স্যার, এবার পড়া শুরু করেন। হ্যাঁ, করবো তো অবশ্যই। তারপর প্রাইভেট শুরু হলো। নীল স্যারকে পাম দিয়ে দিয়ে সেই মুট করে ফেলেছে। এখন নীল স্যারের একদম প্রিয় ছাত্র হয়ে গেছে। এটা দেখে রুমি রাগে বেগুনের মতন ফুলছে। নীল এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুমির দিকে। তার মিষ্টি ঠোঁটের কোণে এক টুকরো হাসি দেখা দিল। রুমির লম্বা লম্বা চুল বারবার সামনে পড়ে যাচ্ছে। হাত দিয়ে তা কানে গুজে দিল। নীল ভাবছে যদি সে তার চুলটার হাত দিয়ে কানের উপর গুজে দিয়ে চোখে চোখ রাখতো তাহলে কতই না ভালো হতো। স্যার! রুমির এমন ডাকে নীল বাস্তবে ফিরল। তাকিয়ে দেখে রুমি তার দিকে আড়ি চোখে তাকিয়ে আছে। হ্যাঁ, বলো মা। স্যার, এ কি বসে থাকতে আসছে? আরে ম্যাডাম, ছোটবেলায় গুটি খেলার কথা কি ভুলে গেছেন? প্রথম পারে মার নেই, তেমনি প্রথম দিনে আমার জন্য ছুটি। আজ দেখি আপনারা কেমন পড়াশোনা করে। বাদর একটা। আই লাভ ইউ। স্যার, কি বলে এসব? নীল, কি এসব বলো? স্যার, আসলে আমার এটা একটা বদ অভ্যাস। কেউ আমাকে গালি দিলে আমি তাকে আই লাভ ইউ বলে গালি দিই। আজব অভ্যাস তো। স্যার, মিথ্যা বলছে, ও ইচ্ছে করে এটা বলছে। কি বলছিলাম? ওই তো আই না, কিছু না। বলেন বলেন ম্যাডাম। দেখ, খুব খারাপ হচ্ছে কিন্তু। পড়ায় মন দেন ম্যাডাম, নয়তো আপনার মা বকবে। তুই ভাব কম মার। স্যার, আমি নাকি ভাব দেখাচ্ছি?
রুমি, এখানে ভাবের কি আছে? মন দিয়ে অঙ্ক করো। জি স্যার। রুমি নীলের দিকে রাগী লুকে তাকিয়ে আবার অঙ্ক করতে লাগলো। এদিকে নীল মুচকি মুচকি হাসছে আর রুমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবেই প্রাইভেটের সময় কাটলো। প্রাইভেট ছুটি হতেই স্যাররা বসা থেকে সবাই বেরিয়ে পড়লো। ওই বাদর, ওই কি? স্যারের সামনে এত ভাব নিলি কেন? হ্যাঁ, ওটা স্যারকে পড়ালাম। এরপর এমন করলে তোর 12টা বাজাবো আমি। ওকে ম্যাডাম। তারপর গল্প করতে করতে বাসায় চলে আসলো। আর কিছুদিন এমন করেই কাটলো। এখন নীল রুমির প্রতি খুব খুব দুর্বল। এমন অবস্থায় পৌঁছে গেছে, এখন রুমিকে একটু না দেখলে নীল আর থাকতে পারে না। নিজের চেয়েও বেশি ভালোবাসে রুমিকে, কিন্তু এটা রুমি বোঝার চেষ্টাও করে না, নীলকে পাত্তা দেয় না। তবুও নীল পাগলের মতন রুমির পেছন পেছন ঘুরতে থাকে। প্রতিদিন নীল একটা করে থাপ্পড় উপহার পেত। তার কাছে এটা এক বিশাল উপহার মনে হতো, কিন্তু রুমি এটাকে হাসি ঠাট্টা ভাবত। নীলের ভালোবাসাকে নিয়ে রুমি মজা করত, হাসি ঠাট্টা করত, তবুও নীল কিছু মনে করত না। এতদিন মেনে নিত, কিন্তু এখন মানতে তার কষ্ট হয়, কারণ এখন সে তাকে অনেক ভালোবাসে। আজকে নীল বুঝতে পেরেছে একতরফা ভালোবাসার পরিণতি কি হতে পারে। নীল এখন অনেক ক্লান্ত। একদিন রুমির সাথে দেখা করলো। পথ আটকেছিস কেন? আপনার সাথে আমার কিছু কথা আছে। বল। কেন আপনি বুঝতে পারছেন না আমি কতটা ভালোবাসি আপনায়? আমি গেলাম। শুনেন, আপনি কি আমার ভালোবাসাকে কোনোদিনও বুঝবেন না? না, তুই জানিস আমার পেছনে কত ছেলে লাইন দিয়ে আছে? তোর থেকে তারা 1000 গুণ ভালো সুন্দর। কিন্তু আমি আপনার মন থেকে ভালোবাসি। এমন ভালোবাসা অনেক দেখা আছে। আমি সারা জীবন আপনাকে পাশে চাই। সরে যা তো, এসব ডায়লগ শুনে শুনে কান পচে গেছে। নীলকে আর কিছু বলতে না দিয়ে রুমি চলে গেল। নীল মনে মনে অনেক আঘাত পেল, তবুও হাল ছাড়ল না। রুমির মনে ভালোবাসা জাগানোর জন্য আরো অনেক চেষ্টা করলো, কিন্তু কতটুক সফল হলো তার জানা নেই। এদিকে রাকিব ফোন করে বলে, ভাই তুমি কই? বাসায় কেন? ভাই ভাবি তো বিয়ে হচ্ছে। মাথা কি তোর ঠিক আছে? হ্যাঁ ভাই, আমি সত্যি বলছি, এক্ষুনি ভাবির বাসায় চলে আসো। আচ্ছা আসছি। নীলের মাথার উপর আকাশ ভেঙে পড়ল, চোখ দুটো অন্ধকার হয়ে গেল। তার অজান্তেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কোনো কথা না ভেবে দৌড় দিল রুমির বাসার দিকে। কেমন করে যে আসলো সেটা নীলও জানে না। রুমির বাসায় এসে দেখে অনেক মেহমান, বাড়ির বাইরে রান্না হচ্ছে, বাড়িটা সাজানো আছে। নীল সোজা ভিতরে চলে গেল। ভিতরে এসে দেখে বরপক্ষের লোকজন বসে আছে, সবাই কত খুশি। সেখান থেকে দেখতে পেল পাশের রুমে রুমিকে সাজানো হচ্ছে। রুমির মুখে হাসির বন্যা বয়ে যাচ্ছে, মনে হচ্ছে রুমি অনেক খুশি। নীল সোজা সেই রুমে চলে আসলো। নীল তুই? বাবা, খুব খুশি তাই না? ও মা, খুশি হব না তো কি হব? এত বড় পরিবারে আমার বিয়ে হচ্ছে, খুশি হওয়ারই তো কথা। একটা কথা বলেন তো, মানুষ টাকা পয়সা জায়গা জমি রেখে কেন বিয়ে করে, মন রেখে কেন বিয়ে করে না? কারণ মন দিয়ে সংসার হয় না, এর জন্য লাগে টাকা পয়সা জায়গা জমি। যারা গরিব তারা কি করছে না? শোন, সেই জামানা আর এই জামানা অনেক পার্থক্য, বুঝলি? যা ভাগ এখান থেকে। প্লিজ রুমি, আমায় ফিরিয়ে দিও না। আমি সত্যি তোমায় খুব ভালোবাসি, তোমায় ছাড়া বাঁচবো না। এখান থেকে যাবি? এতদিন থাপ্পড় দিয়েছি, কিন্তু আজ আমার বিয়ে। রুমি, তোমার পায়ে পড়ছি, আমায় ছেড়ে যেও না। তুমি শুধু একবার বলো যে তুমি আমায় বিয়ে করতে চাও, তারপর দুনিয়া উল্টে গেলেও সেই কথা আটকাতে পারবে না। এসব বলার মতো টাইম না, চলে যা। রুমি, শুধু একবার বলো। আরে কেমন মুশকিল, ভালো না বাসলে কেমনে বলবো? কি বলছো এসব? তুমি আমায় ভালোবাসো না? না, তোকে কেন ভালোবাসতে যাবো? কিন্তু আমি তো তোমায় ভালোবাসি। সারা দিন রাত শুধু তোমার কথা ভাবতাম। তোমার হাতে থাপ্পড় না খেলে আমার দিন শেষ হতো না। তোমার জন্য আমি আবার নতুন করে পড়াশোনা করতে শুরু করেছি। ও মা, তোর কি মাথা গেছে? তুই পড়াশোনা কেন করছিস না করছিস এটা আমি কেমনে কমু? প্লিজ এমন করো না। বেরিয়ে যাই ঘর থেকে। আমি জানি তুমি আমায় ভালোবাসো। চল ফুট। শুধু একবার মুখ ফুটে বলে দাও
ভারী মুশকিল তো। আচ্ছা তুই বল তো, তোকে আমি কেন ভালোবাসতে যাব? দেখতে তো একদম পাগলের মতো। একদিন কাজ না করলে ভাত হয় না, তোকে আমি কোন দুঃখে ভালোবাসতে যাব? এ কথা শোনা মাত্রই নীলের কলিজা পর্যন্ত কেঁপে উঠল। যার জন্য দুনিয়া ছাড়ছে সে বলছে পাগল। কি মায়ার খেলা! সারা জীবন শহরে থেকে পড়াশোনা করছি তোর মতো একটা আস্ত বাদরকে বিয়ে করব বলে? তুই এখান থেকে চলে যা, নয়তো বাসার কেউ জানলে তোকে আর জীবিত ছাড়বে না। নীলের দম বন্ধ হয়ে আসছিল, গলা দিয়ে কোনো কথা আসছিল না। অসুস্থ মানুষের মতন রুমির দিকে হা করে তাকিয়ে আছে। রুমি নীলকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। নীল মাতালের মতন পাকড়াতে লাগলো। মনে হচ্ছে নীলের পায়ের নিচের মাটি সরে গেছে। রুমির কথাগুলো বারবার নীলের কানে বাজছিল। নীল গলা ছেড়ে কান্না করতে চেয়েও পারল না। এভাবে মূর্তির মতন হয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে কোনো কথা না বলে সোজা খাটের উপর শুয়ে পড়ল। চোখ থেকে পানি বেরিয়ে বালিশ ভিজে যাচ্ছে। সে এখন কি করবে? কাকে নিয়ে বাঁচবে সে? খাটে শুয়ে থেকে হাউমাউ করে কাঁদতে লাগলো। নীলের এমন অবস্থা দেখে তার মা সহেলি বিবি খুব কষ্ট পেল। যেই ছেলের মুখে সবসময় হাসি লেগেই থাকতো, কোনো সময় চোখের পানি আসতো না, আজ সে কান্না করছে। প্রশ্নটা মনের মধ্যে বাধা চাপা না দিয়ে নীলকে জিজ্ঞেস করলো, বাবা তোর কি হয়েছে? কান্না করছিস কেন? আম্মু আমার সব শেষ গো আম্মু, আমার সব শেষ। কি বলছিস? কি শেষ হলো? আমার জীবন শেষ আম্মু। মানে কি বলছিস তুই? হ্যাঁ আম্মু, রুমি আমার জীবনে ছিল, আর আজ সে আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। কি হয়েছে খুলে বলতো। আম্মু, রুমির আজ বিয়ে। কি বলছিস? হুম। কিন্তু তুই এখানে বসে কি করছিস? যা রুমিকে নিয়ে আয়। আম্মু, আপন মানুষকে সবসময় বেঁধে রাখা যায় না। ও বুঝতে পারছি, তোদের মধ্যে ঝগড়া হয়েছে। না আম্মু, ঝগড়া হওয়ার মতো আর দিন নেই। হয়েছে, এবার তুই একটু ঘুমাতো, তাহলে সব ঠিক হয়ে যাবে। আম্মু, ঘুম আমার কাছে থাকলে তো ঘুমাবো। বেশি কথা বলিস না, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করলেই শুধু তাকিয়ে দেখি আম্মু, শুধু তাকিয়ে দেখি। চুপ থাক, নে আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমা বাবা। নীল তার মায়ের হাতটা শক্ত করে ধরলো আর তারপর উপরের দিকে তাকিয়ে রইল। ছেলের এমন কষ্ট দেখে তার মা কিছু মেনে নিতে পারল না। কোনোদিন নীলকে এমন ভাবে দেখতে চায়নি তার মা। আজ এমন ভাবে দেখে তার যেন বুকটা ফেটে যাচ্ছে। তাই ভাবলো সে নীলকে নিয়ে রুমির কাছে যাবে আর তার ছেলের কষ্টের কথা বলবে। সহেলি বিবি রুমির কাছে যেতে চাইল। সে মনে করছে বোধহয় ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, কিন্তু সে তো আর আসল ঘটনা জানে না। জানলে আর রুমির কাছে যেতে চাইতো না। নীলকে ওভাবেই শুয়ে রেখে সহেলি বিবি চলে আসলো রুমির বাসায়। এসে দেখে বাসাটা খুব সুন্দর করে সাজানো, কিন্তু কেন সাজানো এটা বুঝতে পারলো না। ভিতরে চলে আসলো, এসে দেখে রুমি বউ সেজে অন্য এক ছেলের হাত ধরে বাইরের দিকে আসছে। এটা দেখে তো সহেলি বিবি খুব অবাক হলো। রুমির পিছু পিছু এসে গাড়ির কাছে দাঁড়ালো। তখন সহেলি বিবি রুমিকে ধরলো। মা, এসব কি হচ্ছে? ও, ছেলের হয়ে এখন মাও চলে আসছে? না, আমি বলছি এসব কি হচ্ছে? কেন দেখতে পাচ্ছেন না? কিন্তু কেন কেন তুমি এমন করলে? এভাবে সহেলি বিবি রুমিকে প্রশ্ন করলো। তার ছেলে এমন কষ্ট সে মানতে পারছিল না, তাই রুমিকে হাজার প্রশ্ন করলো। কিন্তু আজ বাসা থেকে বিদায় নিচ্ছে রুমি, সেজন্য ওরও মন খারাপ। এমন সময় সহেলি বিবির এমন প্রশ্ন শুনে আরো রাগ হলো। কিছু গালি বকাও করলো রুমি। বয়স্ক মহিলা বলে তার শরীরে শক্তি তেমন ছিল না। নিজেকে আটকাতে না পেরে পাশে পড়ে গেল, আর যেখানে পড়লো সেখানে সাইকেল ছিল। সহেলি বিবি সাইকেল নিয়ে পড়ে গেল, যার ফলে সাইকেলের রড এসে তার মাথায় খুব জোরে আঘাত করে। কপাল বেয়ে রক্ত পড়ে যাচ্ছে। উঠে দাঁড়ানোর কোনো শক্তি পেল না। বিয়ে বাড়ির সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু জুই মানে রুমির বান্ধবী জুই নীলের মাকে দেখতে পেল। তাই দৌড়ে এসে দেখে সহেলি বিবি অজ্ঞান হয়ে গেছে। জুই খুব ভয় পেয়ে গেল। তার এক বন্ধুকে নিয়ে সহেলি বিবিকে নিয়ে হাসপাতালে চলে গেল। বিষয়টা রুমি একটুকু খেয়াল করলো না, আর না করারই ব্যাপার, কারণ বিয়ের দিন
মেয়েরা খুব কষ্টে থাকে, বাবা মাকে ছেড়ে এক নতুন দুনিয়ায় যেতে হয়। এমন সময় অন্য কোনো দিক দিয়ে খেয়াল না থাকাই স্বাভাবিক। রুমিরও ছিল না, সে চলে গেল নতুন রাজ্যে। মনে মনে একটু নীলের জন্য কষ্টও হলো। সে এখন খুব খুশিতে থাকবে, অনেক বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে তার। এটা ভেবে সে আরো খুশি হলো। নীলের কথা ভুলে গেল। কিন্তু একটা কথা, লোকে বলে কাউকে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না। রুমির ক্ষেত্রেও কথাটা পুরোপুরি প্রমাণ পাওয়া গেল। রুমি বড়লোক বাড়িতে বিয়ে করলো যাতে সে খুশি হতে পারে, তাও আবার একজন পাগল প্রেমিকের কষ্টের দুনিয়ায় ফেলে। কিন্তু রুমি আর সুখী হতে পারল না। বাসর রাতে রুমির বর মাল খেয়ে লোড হয়ে চলে আসে আর জানোয়ারের মতন রুমিকে কামড়ে ছিঁড়ে খায়। রুমির চোখ দিয়ে এমনিতেই পানি চলে আসে আর নীলের কথা মনে পড়ে। এদিকে নীলের মাকে হাসপাতালে নিয়ে আসে জুই আর তার এক বন্ধু। হাসপাতালে আনার পর ডাক্তার তাকে চিকিৎসা করা শুরু করে। সঙ্গে সঙ্গে জুই নীলের কাছে ফোন করে। নীল শুয়ে থেকে কান্না করছিল। এমন সময় ফোনটা বেজে উঠল। নীল খুব বিরক্ত হলো, তখন ফোনটা আর রিসিভ করলো না। সে ভেবেছে হয়তো জুইটাকে সান্ত্বনা দেওয়ার জন্য ফোন করেছে, কিন্তু সে তো জানে না যে তার মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এজন্য মোবাইলে যারই ফোন আসুক না কেন সঙ্গে সঙ্গে রিসিভ করা উচিত, কারণ সে হয়তো অনেক জরুরি কথা বলার জন্য আপনার কাছে ফোন করেছে। তাই ফোনটা রিসিভ করে, কি কথা বলবে সেটা শুনে ভালো লাগলে কথা বলবে আর ভালো না লাগলে কেটে দিবে। কিন্তু তার ভালো লাগছে না, তো জুই পরপর 3 বার ফোন করলো, কিন্তু একবারও ফোন রিসিভ করলো না। 4 বারের বেলায় এবার বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলো। কি হয়েছে? হ্যাঁ, আমাকে একটু শান্তি দেবে না? তুমি এক্ষুনি হাসপাতালে চলে আসো। কি হয়েছে? হাসপাতালে কেন? তাড়াতাড়ি চলে আসো। রুমি ঠিক আছে তো? সে চলে গেছে। কিন্তু তোমার? কি আমার? তোমার মা এখন হাসপাতালে, তাড়াতাড়ি চলে আসো। কি বলছো কি? হ্যাঁ, এখানে আসো, সব বলছি। জুই ফোন কেটে দিল। নীল নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তাড়াহুড়ো করে উঠে বাসায় তার মাকে খুঁজতে লাগলো, কিন্তু অনেক খুঁজেও পেল না। তখন ভাবলো হয়তো জুইয়ের কথাই ঠিক। এটা ভেবেই দিল দৌড় হাসপাতালে। হাসপাতালে এসে দেখে জুই আর আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে। কি হয়েছে আম্মুর? মাথায় আঘাত লেগেছে, অ্যাক্সিডেন্ট। জুই নীলের কাছে ব্যাপারটা লোকালো, কারণ এটা বললে নীল আরো কষ্ট পাবে। কিন্তু নীল একদম ভেঙে পড়ল, মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি আর পারছি না। আমার সাথে এমন কেন হচ্ছে? কি দোষ করছি আমি? আমার দম বন্ধ হয়ে আসছে। নীল, উঠো, চলো ওখানে বসি। জুই নীলকে ধরে তুলে নিয়ে গিয়ে বসার জায়গায় বসে পড়ল। নীল আজ অনেক কষ্ট পেয়েছে। রুমি আর তার মাকে নিয়ে একটা ফুলের মতন সংসার করতে চেয়েছিল, যাতে মা থাকবে সবার উপরে। কিন্তু আজ দুজনই নীলকে ছেড়ে যাচ্ছে। নীলের বেঁচে থাকার আশাটাই মরে গেল, আর বেঁচে থাকতে তার মন চাচ্ছে না। নীল বসে থেকে কান্না করছিল আর জুই তাকে সান্ত্বনা দিচ্ছিল। এমন সময় সহেলি বিবির রুম থেকে একজন ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তারবাবু, আমার মা কেমন আছে? সরি, তোমার মায়ের অবস্থা খুব খারাপ, তো মাথায় প্রচুর আঘাত পেয়েছে। কি বলছেন ডাক্তার? হ্যাঁ, অপারেশন করলে আমরা গ্যারান্টি দিতে পারবো না, বাঁচতেও পারে আবার নাও পারে। ডাক্তার, আপনার যা করতে হয় করেন, শুধু আমার আবুকে বাঁচিয়ে তুলুন। এর জন্য অনেক টাকা লাগবে, প্রায় 40 থেকে 50 হাজারের মতো। এত টাকা আমি পাবো কই? তাহলে বাঁচানো যাবেই না। না না, আপনি অপারেশন চালু করুন, আমি টাকা এনে দেবো। সরি, এই টাকা জমা দেওয়ার পর আমরা অর্ডার পাবো। ও। ডাক্তার চলে গেল। নীল আর জুই ভিতরে চলে গেল। ভিতরে এসে দেখে নীলের মা শুয়ে আছে। নীল গিয়ে তার মায়ের পাশে বসতেই সহেলি বিবির চোখ খুলল। বাবা নীল, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। তোমার এখন কেমন লাগছে? তোকে দেখে ভালো লাগছে। বাবা, রুমি কি চলে গেছে? হ্যাঁ আন্টি, চলে গেছে। রুমি মানে? তুমি রুমির কাছে গেছিলে নাকি? আরে না বাবা না, আমি যে কি করব। সত্যি করে বলো, আমার কসম। কি করলি এটা? হ্যাঁ গেছিলাম,
তোর কষ্ট আমি দেখতে পারিনি, তাই তার কাছে আসছিলাম। আর ওই রাক্ষসী বেঈমান মেয়ে তোমার এমন অবস্থা করেছে, তাই না? আরে বাবা না, ও কেন করবে? ও তো তোর জন্য কান্না করছিল। আমি এটা দেখে রাস্তা দিয়ে আসার সময় অ্যাক্সিডেন্ট হই। বাইরে অ্যাক্সিডেন্ট হলে জুই কি করে আর জানলো? ও তো বিয়ে বাড়িতে ছিল। আরে ওসব বাদ দে। জুই, আমার মাথায় হাত রেখে বলো কি হয়েছিল ওখানে। নীল, হ্যাঁ, সত্যি সত্যি বলবা। আন্টি রুমির কাছে যান, আর তারপর সবটা খুলে বলল। রুমি, আমি তোকে কিছুতেই ছাড়বো না। তুই আমার মায়ের গায়ে হাত দিয়েছিস, তোর হাত আমি কেটে ফেলবো। নীল বাবা, পাগলামি করিস না। আমি রুমিকে কিছুতেই ছাড়বো না। তুই রুমির কিছু করবি না, আমার কসম। তুই রুমির গায়ে একটা টাচও করবি না। কিন্তু মা। আমার শেষ কথাটা রাখ। শেষ কথা মানে কি বলছো তুমি? আমার তো বয়স হয়েছে, তাই না? তোমার কিচ্ছু হবে না, তুমি চুপ করে থাকো। হ্যাঁ বাবা, আমি তো চুপ হয়ে যাব। আম্মু, তোমার কিচ্ছু হবে না, ডাক্তার বলেছে সব ঠিক হয়ে যাবে। সেটা তো আমিও চাই বাবা, আমি ছাড়া যে তোর কেউ নাই। হ্যাঁ আম্মু, তুমি রেস্ট নাও, আমরা বাইরে যাই। কিন্তু কোনো পাগলামি করিস না। তারপর নীল আর জুই বাইরে চলে আসলো। নীল চিন্তা করছে, রুমি এতটা খারাপ হতে পারলো? রুমি এতটা নিচে নামতে পারলো? জানি না, কিন্তু এটা করা তার ঠিক হয়নি। কি অপরাধ ছিল? আমি তো ওর পথ থেকে সরেই আসছিলাম। আমার আম্মু আমার কষ্ট দেখতে না পেয়ে ছুটে গিয়েছিল, তাই বলে তার এমন অবস্থা করবে? ও খুব খারাপ করেছে। আমি আমার মাকে বাঁচাবো যে কোনো মূল্যে। কিন্তু এত টাকা পাবো কই? তোমার বাড়ি ছাড়া তো কিছুই নাই। দরকার হলে বাড়ি বিক্রি করে দেবো। তাহলে থাকবা কই? থাকার আগে আমার মায়ের প্রয়োজন আমার। কিন্তু? কোনো কিন্তু না, আমি বাড়ি বিক্রি করব। নীল শোনো, নীল তুমি বাসায় চলে যাও। নীল চলে গেল আর জুই বাসায় চলে গেল। নীল সোজা মাতাব্বরের কাছে চলে গেল। মাতাব্বরকে নীল সব খুলে বলল। পরদিন রুমিকে নিতে গেল তার বাড়ির লোকেরা, কিন্তু রুমির বর রুমিকে আসতে দিল না, ফলে তারা অপমানিত হয়ে চলে আসলো। এদিকে নীল খুঁজে খুঁজে বাড়ি কেনার একটা লোক পেল, আর তার কাছে নীল তাদের বাড়ি বেচে দিল। এবার তার মায়ের চিকিৎসার টাকা নিয়ে আবার হাসপাতালে চলে আসলো। ডাক্তার আঙ্কেল, আমার মায়ের চিকিৎসার টাকাটা নিয়ে এসেছি, ওখানে জমা দাও। নীল আরেকটা লোকের কাছে টাকা জমা দিয়ে দিল। সঙ্গে সঙ্গে তার মাকে নিয়ে নার্স অপারেশন থিয়েটারে চলে গেল। নীল বুঝতে পারলো এই দুনিয়ায় টাকা ছাড়া কিছুই নেই। টাকাই সব। টাকাই পারে একটা জীবনকে বাঁচাতে, আর টাকাই পারে একটা জীবনকে মারতে। বেশ কিছুক্ষণ পর অপারেশন করা হলো। সাহেলি বিবিকে নিয়ে অন্য রুমে রাখা হলো। নীল তার মায়ের কাছে গেল। আম্মু এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো। একটা কথা বলতো, তুই এত টাকা কই পেলি? কই টাকা? অপারেশন করতে অনেক টাকা লাগে, তুই এত টাকা পেলি কই? কোথাও না, ওসব বাদ দাও। ডাক্তার বলছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে। আগে বল, তুই এত টাকা পেলি কই? আম্মু, এটা জেনে রেখো, তোমার ছেলে যাই করুক কখনো কোনো খারাপ কাজে পা বাড়াবে না। আমি জানি বাবা, কিন্তু কেমনে পেলি? বললে বকবে না তো? না, বকবো না, বল। বাড়ি বিক্রি করে দিয়েছি। কি? হ্যাঁ মা। তুই এটা কি করছিস? বাড়ি কেন বিক্রি করলি? বাড়ি চেয়ে তোমাকে প্রয়োজন বেশি আম্মু। পাগল ছেলে, আমার বয়স হয়েছে, আজ আছি তো কাল নেই। তুমি ছাড়া আবার কে আছে বলো তো? নীল কান্না করতে করতে এ কথা বলল। সহেলি বিবি নীলের কপালে চুমু খেয়ে বলল, বাবা, যার কেউ নেই তার এক আল্লাহ আছে। তোকে আমি বাঁচাতে পারছি, এখন আবার কোনো কষ্ট নেই। তোমাকে নিয়ে আমি আবার নতুন করে শুরু করব, সারাদিন কাজ করব, কখনো তোমার কথার অবাধ্য হব না। তারপর আমার জন্য একটা লাল টুকটুকে বৌমা এনে দিবি। মন খারাপ করিস না বাবা, জীবনে এমন ঘটনা ঘটতেই পারে, তাই বলে তুই থেমে থাকলে চলবে না। হ্যাঁ, তোমার জন্য একটা সুন্দর লাল টুকটুকে বৌমা এনে দেবো, যে তোমাকে নিজের মায়ের মতো ভালোবাসবে। হ্যাঁ বাবা। তুমি ঘুমাও, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। আচ্ছা, যা। নীল তার মায়ের জন্য ঔষধ নিতে চলে গেল। বাজার থেকে ঔষধ নিয়ে এসে নার্সকে দিল। নার্স তার মাকে ঔষধ খাওয়ালো। এরপর আবার গল্প করলো। তখন জুই আসলো, এসে সহেলি বিবির সাথে গল্প করলো, কেমন আছে এসব জিজ্ঞেস করলো।
এভাবে দুদিন কেটে গেল। এই দুদিনে সহেলি বিবি বেশ সেরে উঠেছে, কিন্তু তিনি দিনের বেলায় কেমন যেন অন্যরকম হয়ে গেছে। তখন নীলকে ডাকলো আর তার কাছে বসতে বলল। নীল রুমে এসে টুল নিয়ে তার মায়ের পাশে বসলো। বাবা, আমার কয়েকটা কথা রাখবি? কি? আমার মনে হয় সময় শেষ। বাবা, তুই আমার জন্য কেন এত বড় সর্বনাশ করলি? কি বলছো সব? হ্যাঁ বাবা, আমার মনে হচ্ছে আমার যাওয়ার সময় হয়ে গেছে। কি বলছো আম্মু? হ্যাঁ, আমার কয়েকটা কথা রাখবি? কি কথা আম্মু? বাবা, আমি জানি আমি মরলে তুই নিজেকে আর আটকাতে পারবি না। তোর মনে কতটা কষ্ট হচ্ছে সেটা আমিও জানি বাবা। তাই বলছি, কখনো আত্মহত্যা করিস না, কারণ দুনিয়ার কষ্টের চেয়েও আত্মহত্যা করে মরার পর কষ্টটা দ্বিগুণ। আর একটা কথা, তুই এই গ্রাম থেকে চলে যা। এখানে থাকলে আমাকে আর রুমিকে কখনো ভুলতে পারবি না। তোমাকে ছেড়ে আমি কোথায় যাবো আম্মু? আমার সময় শেষ, মনে হয় চলে যেতে হবে। তুই এই গ্রামে আর থাকিস না, শহরে চলে যা। আর কখনো খারাপ কাজে পা দিবি না। হ্যাঁ, দিব না। তুমি এবার চুপ করো, তোমার কিচ্ছু হবে না। একটাই কষ্ট থেকে গেল বাবা, তোকে আমরা শান্তির জীবন দিতে পারলাম না। তুই আমাদের মাফ করে দিস বাবা। আম্মু, তুমি চুপ করবে? কি বলছো এসব? হ্যাঁ বাবা, অন্যের বাবা মা তার ছেলের জন্য কত কি করে রেখে যায়, কিন্তু আমি রেখে যাওয়ার বদলে তোর মা গোচার ঘরটাও নিয়ে নিলাম। শান্ত হও আম্মু, কিছু হবে না। আমার মাথায় খুব ব্যথা করছে। নীল, নীল। সহেলি বিবি ছটফট করতে লাগলো। নীল এমন অবস্থা দেখে দৌড়ে ডাক্তারের কাছে গেল। তারপর ডাক্তারকে ডেকে বলল। ডাক্তার ভালো করে চেক করলো আর নার্সকে বলল এক্ষুনি অপারেশন থিয়েটারে নিয়ে চলো। সহেলি বিবিকে নিয়ে অপারেশন থিয়েটারে চলে গেল। বাইরে নীল বসে থেকে দোয়া করতে লাগলো। চোখ দিয়ে তার অঝরে পানি ঝরতে লাগলো। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তারকে দেখে নীল ছুটে গেল আর জিজ্ঞেস করলো, ডাক্তার সাহেব, আমার আম্মু কেমন আছে? আসলে হয়েছে কি? কি হয়েছে ডাক্তার সাহেব? আই এম সরি, আমরা অনেক চেষ্টা করেও তোমার মাকে বাঁচাতে পারলাম না। কি বলছেন ডাক্তার সাহেব? হ্যাঁ, রোগীর অবস্থা খুব খারাপ ছিল, তাই আগেই বলেছিলাম অপারেশন করলে বাঁচতে পারে আবার না পারে। জি। ডাক্তার চলে গেল। নীল ওখানেই মাটিতে বসে পড়ল। ডাক্তারের কথা যেন সে বিশ্বাস করতে পারল না। তার কানে কানে বাজতে থাকলো। ওখান থেকে উঠতেই দেখে ভেতর থেকে সাদা কাপড় দিয়ে ঢাকা লাশ আনলো আর নীলের সামনে রেখে দিল। নীল তার কাছে গিয়ে মুখের উপর থেকে কাপড়টা সরাতেই তার মাকে দেখতে পেল। বুকের ভিতর ঝড় উঠতে শুরু করলো নীলের। নীল না পারছে কান্না করতে, না পারছে কিছুই করতে, একদম জমে গেছে। এমন সময় তার বন্ধু রাকিব আর সাকিব আসলো। সহেলি বিবির লাশ দেখে তারাও খুব কষ্ট পেল, নীলকে সামলে নিল। তারপর হাসপাতালে টাকা দিয়ে লাশটাকে নিয়ে বেরিয়ে পড়লো। গ্রামে নিয়ে আসলো। আত্মীয় স্বজন কান্নাকাটি করতে লাগলো। নীল এক জায়গায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কোনো কথাবার্তা নেই। গ্রামের সবাই বলল মরা লাশ উপরে রাখতে নেই, সেই জন্য সবাই মিলে দাফন কাফনের ব্যবস্থা করলো। তারপর সহেলি বেবিকে কবরে রাখলো। নীলের কান্না আর আসে না, একদম পাথর হয়ে গেছে। নিজের মাকে কবরে রেখে এসে বসে রইল, খাওয়া দাওয়া কিছু করে না। রাকিব সাকিব এসে নীলের পাশে বসলো। তারাও জানতে পারলো সহেলি বিবির মৃত্যু কেমন করে হয়েছে। ভাই চলো কিছু খেয়ে নাও। কি হলো? চলো চলো ভাই, কিছু খেয়ে নাও, রাত থেকে তো কিছুই খাওনি। চলো ভাই। খিদে নেই। খিদে নেই মানে? কাল রাত থেকে কিচ্ছু খাওনি। বললাম তো খাবো না, কানে কথা যায় না নাকি? যা এখান থেকে। আজ আমাদের মারলেও যাব না। পৃথিবীতে আমার দুটো মানুষ আপন ছিল, এক আম্মু আর এক রুমি। আজ দুজনেই আমার ছেড়ে চলে গেল। রুমি যদি তোমায় কষ্ট দিয়ে বাঁচতে পারে, তাহলে তুমি কষ্ট মেনে নিয়ে কেন বাঁচতে পারবে না? কষ্ট দেওয়া খুব সহজ, কিন্তু সেটা মেনে নেওয়া খুব কঠিন জিনিস। কাউকে কষ্ট দিয়ে কেউ সুখে থাকে না, দেখবা রুমিও কোনোদিন সুখী হতে পারবে না। আমি চাই না সে সুখী না হোক, আমি চাই সে অনেক সুখী হোক। এটা নিয়ম ভাই, কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না। তোমার জীবন থেকে সব আনন্দ, খুশি, স্বপ্ন কেড়ে নিয়েছে ওই রুমি। তুমিও ওর জীবনের সব সুখ শান্তি কেড়ে নাও। এমনটা আমি করতে পারি না।
আমি তোকে ভালোবাসি। এতদিন থাপ্পড় খেলেন আর এখন মাকে হারালেন, তারপরেও সেই ভালোবাসা মুখ থেকে সরালে না। হ্যাঁ, ওই বেইমানের জন্য আমার মা মরেছে। ও একটা খুনি, ওকে কখনো ভালোবাসি না, ঘৃণা করি ওকে। নীল এমন করে বসে থেকে রুমিকে গালি দিচ্ছে। ওইদিকে রুমি তো বরের বাসায় বন্দি হয়ে গেছে, বাসা থেকে কোথাও বেরো হতে দেয় না, ঠিক মতন কথাও বলতে দেয় না তার বর। তার ইচ্ছে হলে এসে তাকে ব্যবহার করে চলে যায়, তাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি। এখন নীলের কথা বরাবর মনে হচ্ছে রুমি। একদিন রাতে তার স্বামী বাইরে গেছে, তখনই জুয়ের কাছে ফোন দিল। হ্যালো, কে? আমি রুমি। তোর সাথে কথা বলতেও আমার ঘৃণা লাগে। কেন? আমি কি করলাম? তুই বড়লোক হওয়ার আশায় একটা ছেলের জীবন নষ্ট করে দিলি, তার কাছ থেকে তার মাকে কেড়ে নিলি। মাকে কেড়ে নিলাম মানে? ও, তুই তো এখন এসব ভুলেই যাবি। কি বলছিস? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। না বোঝাই ভালো। প্লিজ আমায় বল, কি হয়েছে নীলের? বিয়ের দিন নীল বাসায় কান্না করছিল, তখন সেটা তার মা মানতে না পেরে তোর কাছে আসছিল, আর তুই তাকে মেরে ফেললি। কি বলছিস? আমি কাকে মারছি? তুই নীলের মাকে ধাক্কা মারিসনি? হ্যাঁ, মারছি। সেই ধাক্কা লেগে নীলের মা সাইকেলের উপর পড়ে যায়, আর তার মাথায় রড ঢুকে যায়। তারপর তার চিকিৎসা করার জন্য নীল তাদের বাড়ি বিক্রি করে। এখন নীল কেমন আছে রে? খুব ভালো। অপারেশনের পর তার মা মারা যায়, এখন সে পৃথিবী থেকে মুক্ত। জানি না কখন কি করে বসে। বিশ্বাস কর জুই, আমি এমনটা চাইনি। হ্যাঁ, আমি মানছি বড়লোক হওয়ার লোভে নীলের পবিত্র ভালোবাসা আমি অপমান করছি, কিন্তু তার মাকে আমি মারতে চাইনি। আমি ভাবতেও পারিনি তুই এতটা নিচে নামতে পারিস। আমি আমার পাপের শাস্তি পাচ্ছি রে জুই। এখন বুঝতে পারছি নীলের ভালোবাসা কতটা সত্যি ছিল। এখন তো কি, তুই আরো শাস্তি পাবি, বেঁচে থেকেও মরে যাবি। এক মায়ের অভিশাপ পেয়েছিস, আর এক পাগল প্রেমিকের অভিশাপ পেয়েছিস। এখন সেটাই হয়ে আছি রে। রকির কাছে আমি মাত্র একটা ব্যবহার করা জিনিস, দরকার হলে এসে ব্যবহার করে আবার ছুঁড়ে ফেলে দেয়। রকিকে দেখে আমার প্রথমেই সন্দেহ হচ্ছিল, কিন্তু তুই টাকার লোভ সামলাতে পারিস নাই। এখন সারা জীবন শাস্তি ভোগ কর। বাঁচার চেয়ে মরে যেতে মন চাচ্ছে রে। তুই কি ভেবেছিস মরে গেলে শাস্তি থেকে মাপ পেয়ে যাবি? কখনো না, মরে গেলে আরো শাস্তি পাবি। এখন কি করব আমি? নীলাজ চলে যাচ্ছে, জানি না কোথায় যাচ্ছে। জুই, তুইও তো নীলকে পছন্দ করিস, প্লিজ ওকে তোর করে নে। ওকে এভাবে নষ্ট হতে দিস না। আমি না হয় শেষ হয়ে গেছি, কিন্তু ওর পুরো ভবিষ্যৎ সামনে। রুমি, নীল তোর সাথে মজা করেনি, তোকে তার জীবনের চেয়েও বেশি ভালোবেসেছে। তার জীবনে আর কোনো জায়গা ফাঁকা নেই যেখানে আমি একটু জায়গা পাবো। চেষ্টা করলে অবশ্যই পারবি। ও যেমন আমার মনে ভালোবাসা জাগিয়েছে, ঠিক তুই চেষ্টা করলে তুইও পারবি। তোর জন্য এখন সে কোনো মেয়েকে বিশ্বাস করতে পারে না। প্লিজ বোন আমার। দেখি যদি তাকে ধরতে পারি। তাড়াতাড়ি যা। জুই ফোন কেটে দিল আর দৌড় দিল রাকিবের বাসায়। এদিকে নীল সকালে উঠে ফ্রেশ হলো, তারপর রাকিবের বাসা থেকে বেরিয়ে পড়লো। রাকিব নীলকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিল। নীল রাকিবকে জড়িয়ে ধরল। রাকিব, তোরা দুজন আমার কলেজ ছিলি রে, আর থাকবি। ভাই, গ্রামেই থেকে যাও, যেও না। না রে, আমার মায়ের কথার অবাধ্য হবো না। নিষেধ করার মতো পথ নেই। থাক রে, গেলাম। এদিকে জুই দৌড়ে রকিবের বাসায় এসে দেখে রাকিব নেই। তার মাকে জিজ্ঞেস করতেই বলল রাকিব নীলকে এগিয়ে দিতে গেছে। জুই এ কথা শুনে রাস্তার দিকে দৌড় দিল। এদিকে নীল দাঁড়িয়ে থাকতে একটা গাড়ি আসলো, আর নীল রাকিবকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসলো। জুই দৌড়ে আস্তে আস্তে গাড়ি চলে গেল। আরে জুই আপু, তুমি? নীলকে আটকাওনি কেন? চেষ্টা কি কম করেছি? পারেনি তো। ও, এখন একমাত্র তার ভাগ্য তার কাছে আসবে। জুই আর রাকিব আবার গ্রামের দিকে ফিরে গেল। জুই বাসায় চলে গেল। নীল গাড়িতে উঠে তার মায়ের কথা ভাবতে লাগলো। প্রেমের জন্য তার মাকে হারাতে হলো। অনেকক্ষণ জার্নি করলো। নীলের কাছে যা টাকা ছিল তা দিয়ে যতটুক যাওয়া ততদূর গেল। এবার টাকা ফুরিয়ে গেছে। এখান থেকে ঢাকা আরো 200 টাকা ভাড়া। নীলের কাছে টাকা নেই, তাই সে আর যেতে পারল না। ওখানেই ঘুরতে গেল। রাত হয়ে গেছে, তবুও সে হাঁটতেই আছে। এমন সময় সামনে থেকে
কারো আওয়াজ নীলের কানে ভেসে আসলো। নীল হাঁটা স্পিড বাড়ালো। কিছু দূর আসতেই দেখলো কয়েকটা লোক মিলে একটা লোককে সেই মারা মারছে। লোকটাকে দেখে মনে হচ্ছে ভদ্রলোক। নীল একটু মারপিট করতে অভ্যস্ত ছিল, তাই সাহস পেল। লোকটার মুখ থেকে কপাল থেকে রক্ত পড়ছে। নীল তার ব্যাগটা রেখে একটা লাঠি তুলে নিল, এরপর ঝাঁপিয়ে পড়ল তাদের উপর। নীলের হাতে লাঠি থাকায় একটু পরে উঠল, কিন্তু তাদের হাতে চাকু ছিল, সেই জন্য চাকু বের করলো। নীল ঘুরতে ঘুরতে গিয়ে লোকটাকে ছাড়িয়ে নিল। তার যা হলো তাতে তো নীল একবারে হেব্বি অবাক। এই লোকটা মারামারি শুরু করলো এবং একাই সবগুলাকে সামাল দিয়ে দিল। এটা দেখে তো নীল অবাক হয়ে গেল। অবশেষে গুন্ডাগুলো পালিয়ে গেল। লোকটা একটু বসে পড়ল, কিছুক্ষণ বসে থেকে তারপর বলল, তুমি কে? আমার নাম নীল। আপনি কে? আর এরা কেন আপনার মারতে চাইছিল? আমার নাম ইন্সপেক্টর কবির খান। পুলিশ? হ্যাঁ। তার মানে খুব ভালো মানের একজন পুলিশ অফিসার, সেজন্য ওরা আপনার মারতে চাইছিল? হ্যাঁ, কিন্তু তুমি এত রাতে এখানে কেন? আসলে আমার বাড়িঘর বর্তমানে নেই, তাই কোথায় যাই তার কোনো ঠিক নেই। বুঝলাম না। থাক, ওসব বাদ দেন। না না না, বলো শুনি। আমি গ্রামের ছেলে, আমার বাবা নেই, মা ছিল। তারপর নীল কবিরকে সব খুলে বলল। কবির এমন ঘটনা শুনে কিছুটা অবাক হলো। আমার সাথে কি কাজ করবে? হ্যাঁ, করতে পারি, কিন্তু কাজটা কি? আগে বলো, তোমার পড়াশোনা কত দূর কি? এবার ইন্টার প্রথম বর্ষ। তাহলে পুলিশ অথবা আর্মি কোনটা চাও? ছোট থেকে আর্মি হওয়ার খুব শখ। তাহলে হয়ে গেছো। হ্যাঁ, বললেই হলো। আর্মি হতে অনেক টাকা লাগে, ঘুষ দিতে হয়। কিছু দিতে হবে না, আমার সাথে চলো। কেন যাব? আর্মি হবে। নীল কিছুক্ষণ ভাবলো, এখন তার যাবার মতন কোনো জায়গা নেই। এই লোকটার সাথে গিয়ে যদি কোনো কাজ পায় তাহলে তার দিন পার করতে পারবে। এটা ভেবে নীল রাজি হলো। তারপর কবির সাহেব তার নিজ গাড়িতে করে নিয়ে আসলো ঢাকা শহরে। এরপর সেখান থেকে আর্মিতে দাঁড়া করালো। পুলিশের সাপোর্ট থাকায় নীল চান্স পেয়ে গেল। সমস্ত পরীক্ষায় সে পাশ করলো। এরপর ট্রেনিং এর একটা তারিখ দিল। সেই তারিখ পর্যন্ত নীল কই থাকবে সেটা নিয়ে চিন্তা করতে লাগলো কবির খান। অবশেষে বলল থাকবে হোটেলে, কিন্তু খাওয়া দাওয়া করবে কবির সাহেবের বাসায়। কবির সাহেব তার বাসায় থাকতে বলতো, কিন্তু কবির সাহেবের একটা যুবতী মেয়ে আছে, কিন্তু লোকটা কি করে বলবে, তাই তাকে হোটেলে থাকতে বলল। নীল সেটাতেই রাজি হলো। এদিক সেদিক কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। রাতটা হোটেলে পার করে সকালে উঠে ফ্রেশ হয়ে কবির সাহেবের বাসায় চলে গেল। দরজায় নক করতে এক যুবতী মেয়ে এসে দরজা খুলে দেয়। তার নাম ছিল মণি। মণি নীলকে দেখে ক্রাশ খায়। এরপর বলে, আপনি কি বিদ্যুৎ কেন্দ্রের লোক? না। তাহলে কি পানি? আমায় দেখে কি এসব মনে হয়? ও সরি, তাহলে কে? আমি হলাম নীল। এটা কবির স্যারের বাসা না? নো মিস্টার, এটাই আমার বাসা। কিন্তু কবির স্যার তো আমায় এই বাসার অ্যাড্রেস দিয়েছে। ঠিক। তাহলে কি কবির স্যার এখানে আছে? হ্যাঁ আছে তো, আসেন ভিতরে। ধন্যবাদ। মানুষের যে কোনো একটা সুন্দর হয়, আপনার তো দুটোই সুন্দর। মানে নাম আর চেহারা। তাই নাকি? হ্যাঁ। স্যার কোথায়? ঘুমাচ্ছে, আপনি দাঁড়ান, আমি আসছি। জি। মণি উপরে চলে গেল আর নীল নিচে বসে পড়ল। মণি তার বাবাকে ডাকলো। কবির সাহেব নিচে এসে সবার সাথে পরিচয় করিয়ে দিল। নীল আজ থেকে আমাদের বাসায় থাকবে, মানে খাওয়া দাওয়া করবে। ইয়াহু! মনির এমন কথা শুনে সবাই তার দিকে হা করে তাকিয়ে থাকলো। না মানে একজন সদস্য বাড়লো, আস্তে আস্তে আমাদের বাসা ভরে যাবে, এই জন্য। খাবার খাও। জি আব্বু। মণি এমনিতেই খুব দুষ্টু, তার উপর বাপের একমাত্র মেয়ে, দুষ্টু তো হবেই। মণি তার মাকে ভয় পেত না, কিন্তু তার বাবাকে খুব ভয় পেত। বাবার সামনে একদম ভিজা বিড়াল। নীলকে তার পছন্দ হয়েছে, তাই সবসময় নীলের পেছন ঘুরত। খাবার টাইম হলেই মণি এসে দরজার কাছে দাঁড়িয়ে থাকতো। নীল আসা মাত্রই দরজা খুলে এক মাথা থেকে শুরু করতো বকতে। মণি সব সময় বেশি কথা বলে আর সবার সাথে মজা করে। এভাবেই কয়েকদিন পার হয়ে গেল। মণি নীলের সাথে বেশ ফ্রি হয়ে গেছে, আর নীলও হলো। মণি খুব দুষ্টু একটা মেয়ে, নীলকে তার ভালো লাগতো। তার দুষ্টুমি নীলের খুব পছন্দ হতো, তার সাথে গল্প করতো, মজা করতো।
ঝগড়া করতেও কমতি রাখতো না, কিন্তু এসব কবির সাহেবের আড়ালে। কবির সাহেব বাসায় আসা মাত্রই দুজনই একদম অবুঝ শিশু। এখন আর তারা আপনি আপনি করে না, তারা দুজনই তুই তুই করে কথা বলে। তুই বলা আগে মনি শুরু করেছিল, তারপর আস্তে আস্তে নীলেরও অভ্যাস হয়ে গেছে। এভাবেই দিন কাটতে লাগলো। মনি এখন নীলকে আরো বেশি ভালোবেসে ফেলেছে, সব সময় তার সাথেই থাকে। হোটেল থেকে আসতে একটু দেরি হলে মনি নিজেই চলে যেত। কয়েকদিন পর নীলের ট্রেনিং এর তারিখ চলে এলো। এরপর নীল ট্রেনিং এ চলে গেল। টানা 3 মাস ট্রেনিং করে সে অফিসার পদে নিয়োগ হলো, কিন্তু তার আগে কয়েকদিন মিশন পূরণ করতে হবে। সেজন্য নীল সিক্রেট আর্মি হলো বর্তমানের জন্য। এরপর কবির সাহেব নীলের থাকার জন্য আলাদা একটা ফ্ল্যাট কিনে দিল। কয়েকটা ভয়ঙ্কর ভয়ঙ্কর মিশন পূরণ করলো নীল, তারপর আর কোনো মিশনে আসলো না, তাই বাসায় থাকতো। এদিকে কবির সাহেব নীলকে ফোন করে তার বাসায় আসতে বলল। নীল তাই চলে এলো। এসে দেখে কবির সাহেব অফিস থেকে আসে নাই, সেজন্য নীল সোফায় বসে পড়লো। তারপর মনি আসলো। এরপর থেকে আপনারা তো জানেনই, কবির সাহেব এসে রকির ফটো দেখায় নীলকে, তারপর তাকে ধরিয়ে দিতে বলে, কিন্তু নীল তা না করে তাকে খুন করে দেয়। তাহলে চলেন বর্তমানে ফিরা যাক। নীল ছাদে দাঁড়িয়ে মনিকে এসব কথা বলছিল। মনি ছাদের দেওয়ালের সাথে হেলান দিয়ে নীলের কথাগুলো শুনছিল। এটাই ছিল আমার জীবনের ঘটনা। রুমি, তোর মাকেও মেরে ফেললো? হ্যাঁ, আর সেদিন থেকে ওর প্রতি আমার ঘৃণা জন্মে। এখন তার জন্য আমার একটুও ভালোবাসা নেই, যা আছে সব ঘৃণা। ঠিক করছিস। ওকে দেখা মাত্রই আমার অনেক রাগ হয়, তার জন্য রকিকে গুলি করছি। কিন্তু নীল, একটা ভয় থাকছে রে। রুমি যদি তোর বলে ওর স্বামীকে ওর সামনে খুন করেছিস, তাহলে তোর অনেক ঝামেলা হবে, কারণ ওকে অ্যারেস্ট করতে বলেছিল। খুন করার আইন নেই। যা হবে হোক, আমি কিছু মনে করি না। আমার তো সব শেষ হয়ে গেছে, বাকি আর কি আছে? সব বাকি আছে। এখন তোর সব ওই রুমির হাতে। ওর করুণা আমার চাই না। আমি নিজে গিয়ে বলবো আমি রকিকে ডিরেক্ট গুলি মেরেছি। তুই কি পাগল? এর জন্য তোর চাকরি নিয়ে টানাটানি হবে। দেখ মনি, আমি চাকরি চাই না। আচ্ছা আচ্ছা, আগে দেখা যাক রুমি কি করে, তারপর হবে। চল খেয়ে নে, রাত হয়ে গেছে। খাবো না, তুই খেয়ে নে, আমি চলে যাচ্ছি। খাবো না, তুই খেয়ে নে, আমি চলে যাচ্ছি। এই কুত্তা, এই তোকে এখানে আসতে কে বলেছে? যা, চলে যা। যাচ্ছি তো। আরে আরে যাস না, মজা করছি। ভালো, তুই নিচে গিয়ে খেয়ে নে। তুই না খেলে আমিও খাবো না। এসব ডায়লগ ফেসবুকে অনেক শুনছি। তার মানে তুই ফেসবুকেও প্রেম করিস? কে মেয়েটা? বল, তার বাসা কোথায়, তার নাম কি? দেখ, ফাউল বকিস না, যা তো এখান থেকে। ঢং করিস না, চল তো, খিদা লাগছে। যা সর। চল ময়না, আমি তোকে খাইয়ে দিচ্ছি। হাত থেকে গন্ধ আসে, সর তো। কি বললি? তোকে আমি বললাম হাত থেকে সুগন্ধ বেরোচ্ছে, চল। বাঁচলি, চল। তারপর মনি আর নীল নিচে চলে আসলো। নিচে এসে দেখে কবির সাহেব এখনো আসেনি। এটা দেখে তো মনি সেই খুশি। টেবিলে নীলকে বসিয়ে রেখে রান্নাঘরে এসে মনির মায়ের কাছ থেকে খাবার নিয়ে এসে নীলের পাশে বসলো। নে হাঁ কর। কি হলো, হাঁ কর। নীল হাঁ করলো। মনি তাকে খাইয়ে দিল। রান্নাঘর থেকে মনির মা এই দৃশ্য দেখে শুধু হাসছিল। সে জানতো মনি নীলকে পছন্দ করে, সেজন্য কিছু বলতো না। মনি নীলকে খাওয়ালো। হঠাৎ বাইরে দেখে তার বাবা আসছে, সেজন্য তার ওড়না দিয়ে নীলার মুখ মুছে দিল আর ভাত তুলে নিজের মুখে দিল। মনির বুদ্ধি দেখে তো নীল অবাক। এত বুদ্ধি নিয়ে কি করে? এরকম বুদ্ধি আমার থাকলে আজ আমি দেশ চালাতাম। এই কথাটি ভাবতে লাগলো নীল। নীল, তুমি নাকি গুলি চালিয়ে দিছো? হ্যাঁ স্যার। তুমি তো এমন করো না, কিন্তু আজ হঠাৎ এমন করলে কেন? বাবা, আসলে ওর দোষ নেই। রকি পালাতে চেয়েছিল, আর তখনই নীল গুলি মারতে বাধ্য হয়। কিন্তু এখন কেসটা তার স্ত্রী রুমির হাতে। ও চাইলে নীলার চাকরি বাঁচাতে পারে, আবার নাও পারে। রুমির কথা শুনে নীল চোখ বন্ধ করে দিল। এটা মনি দেখে বুঝলো নীল কষ্ট পেয়েছে, তাই মনি নীলের হাত ধরলো। নীল চোখ তুলে মনির দিকে তাকালো। মনি চোখ দিয়ে ইশারা দিল। কাল সকালে অফিসে যেও, সবাই সেখানে উপস্থিত থাকবে। আমিও যাব বাবা। ওকে। নীল আর কিছু বলল না। কবির সাহেব সোজা উপরে চলে গেল। নীল গ্লাস থেকে পানি নিয়ে হাত মুখ ধুয়ে উঠল।
আন্টি আমি গেলাম। হ্যাঁ যাও বাবা। ওই বাদর, ওই আমাকে কে বলবে? তোকেও বললাম। যা, আর আসবি না। ওকে সরি। গুড নাইট মনি, আমি বাসায় গেলাম। এবার ঠিক আছে, সাবধানে যাস। নীল বেরিয়ে চলে গেল। মনি তার পিছু পিছু এসে দরজা লাগিয়ে দিল। নীল তার বাসায় এসে দরজা লক করে ঘুমিয়ে গেল। এত বড় বাড়ি শুধু নীল একাই থাকে। কাজের লোকদের থাকতে বলেছিল কিন্তু তারা থাকে নাই, সেজন্য সে একাই থাকে। সকালে ফোনের আওয়াজে নীলের ঘুম ভাঙে। উঠে দেখে মনির ফোন। রিসিভ করে কানের সামনে রাখে। হ্যালো। বল। অলসের বাচ্চা অলস, তাড়াতাড়ি দরজা খোল। কেন? বাইরে তোর বউ দাঁড়িয়ে আছে। ও। নীল উঠে এসে দরজা খুলে দিল। খুলে দেখে মনি দাঁড়িয়ে আছে। তুই? বইয়ের কথা শুনে এত তাড়াতাড়ি চলে আসলি? না তেমন কিছু না। বুঝি রে, সব বুঝি। ভালো, কিন্তু তুই এত সকালে এখানে কেন? তোকে আদর করতে আইছি। ফাজলামি বন্ধ কর। কালকে বাবা কি বলেছিল তোর কি মনে নেই? কি বলছিল? ওমা, রাতের কথা সকাল না হতেই ভুলে গেলি? তাহলে বউকে কেমন মনে রাখবি? দেখ, সকাল সকাল আমার ঘুম ভাঙিয়েছিস। এখন আর ফালতু কথা বলিস না। মাথা গরম হলে একটা মারও কিন্তু মাটিতে পড়বে না। তাহলে আমি কি আকাশে দেব? সোজা পয়েন্টে। আজ মিটিং আছে, তোকে যেতে হবে। চল। ও যাচ্ছি। যা, ফ্রেশ করে নে, আমি নাস্তা বানাচ্ছি। বানা। মনি রান্নাঘরে গেল আর নীল ফ্রেশ হতে চলে গেল। নীল ফ্রেশ হয়ে শার্ট পরে বাইরে আসলো। এদিকে মনি রান্নাঘরে যা যা পেল তা দিয়ে নাস্তা তৈরি করে ফেললো। খোয়ে বুড়ি, খাবার দে। আসছি রে বুড়া, বস ওখানে। তাড়াতাড়ি করবে বুড়ি। নীল চেয়ারে বসে পড়ল। একটু পর মনি খাবার এনে নীলের সামনে দিল। নীল হাত ধুয়ে খেতে লাগলো। বাহ, বুড়ির হাতে রান্না তো হেভি। ধন্যবাদ। ওয়েলকাম। সারা জীবনের জন্য বুড়ি বানাতে পারবি? মনির হঠাৎ এমন উল্টো কথা শুনে নীল তার দিকে তাকালো। কি পারবি তো? কি বলিস? হ্যাঁ, সত্যি বলছি। সারা জীবনের জন্য তোর পাশে রাখতে পারবি? মানে? মানে মানে আমি তোকে ভালোবাসি আর তোকে বিয়ে করতে চাই। না রে, তা হয় না। কেন? আমার এমন পাথর মন তুই থাকতে পারবি না, আর থাকাও সম্ভব না। সব সম্ভব। ভালোবাসা থাকলে মনে ফুল ফুটবেই। জেদ করিস না, আমার সাথে তুই সুখী হতে পারবি না। বরং তোকে ছাড়া আমি সুখী হতে পারবো না। মনি, তুই জানিস আমার জীবনে একজন ছিল। সে তো আর তোকে নিয়ে যায়নি। তোরা তো জেদ কেন রে? তোকে ভালোবাসি বলে। আমি বাসি না। তাহলে তোর মনে জায়গা করে নেব। থাক, দরকার নেই। তাহলে আই লাভ ইউ বল। তুই তো আই লাভ ইউ বলিসনি। আই লাভ ইউ। পারবো না। সময় নাই, তাই বেসিক্যালি নে চল। তারপর নীল আর মনি বেরিয়ে পড়ল। মনি বাসা থেকে গাড়ি নিয়ে আসছিল, তাই সেটা চড়েই চলে আসলো। অফিসে বস, বড় বড় অফিসাররা বসে আছে, সাথে রুমিও আছে। নীল যাবার পর তারা আলোচনা শুরু করলো। সবাই সবার মতামত দিল। শেষ পর্যন্ত সবকিছুই রুমির হাতে চলে গেল। এবার রুমি যা বলল তাতে একটা রায় হবে। মনি নীলের হাত শক্ত করে ধরল। নীলের মুখ শুকিয়ে গেল। স্যার, আমার স্বামী একজন নামকরা ক্রিমিনাল ছিলেন। জানি না কত মেয়ের সর্বনাশ করছে। আমি সেগুলো জেনেও কিছু করতে পারিনি, কারণ নিজের স্বামীর খারাপ কেউ চায় না। হ্যাঁ, তারপর? আজ এই ছেলে আর এই মেয়ে আমার বাসায় যায় আর ওনাকে অ্যারেস্ট করতে চায়, কিন্তু সে আমার গলায় চাকু ধরে ওদের ব্ল্যাকমেল করে। ফলে এই ছেলে আমার স্বামীকে গুলি করতে বাধ্য হয়। এবার অফিসার নীলের কথা শুনতে চাইল। তখনই মনি নীলের দিকে করুণ দৃষ্টিতে তাকালো আর হ্যাঁ বলতে ইশারা করলো। মনির মুখের দিকে তাকিয়ে নীল বলল, হ্যাঁ স্যার, ম্যাডামের কথা সত্যি। এটা শুনে কমান্ডাররা রায় দিল নীলের কোনো দোষ নেই, তাই নীলকে আর্মির একজন অফিসার করা যেতে পারে। সবাই খুব খুশি হলো, কিন্তু নীল মুখটা কেমন যেন করলো। এরপর বেরিয়ে চলে গেল। মিটিং আজকের মতন শেষ করে যে যার মতন বাসায় চলে গেল। রুমি নীলের সাথে কথা বলার জন্য আসলো, কিন্তু নীল চলে গেল, তাই মনির সাথে কথা বলল। আপনি নিশ্চয়ই নীলের জিএফ? হয়নি, মানেও করে না। ও ভালো। নীল খুব ভালো ছেলে, ওর মন খুব পরিষ্কার, কিন্তু দুর্ভাগ্যবশত আমি বুঝিনি। আমায় নীল সব বলেছে। হ্যাঁ, নীলকে যত কষ্ট দিছি তার একটা করে কষ্টের 3 গুণ
সমান আমি কষ্ট পাচ্ছি। ও ওকে সুখে রেখো, আর কখনো ওকে কষ্ট দিও না। জি আপু। আমি চলি, আর কোনোদিন তোমাদের সামনে আসবো না। হুম। রুমি চলে গেল, কিন্তু মনি তাকে আটকালো না, কারণ রুমির প্রতি মনিরও খুব রাগ হচ্ছিল। রুমি অন্য রাস্তা দিয়ে চলে গেল। মনি এসে গাড়িতে বসলো, নীল ওখানেই বসেছিল। চল। হুম। তারপর তারা বাসায় চলে আসলো। রাস্তায় বারবার মনি নীলের দিকে তাকাচ্ছিল। নীলকে নিয়ে মনি তার বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে কবির সাহেব সহ সবাই বসে আছে। তখনই মনি নীলের হাত ধরে তাদের সামনে আসলো। বাবা। হ্যাঁ মা, বল। বাবা, তোমাকে একটা কথা বলতে চাই। বল। আমি এতদিন তোমার কাছে যা চেয়েছি তাই পেয়েছি, আর আজ সেই আশা নিয়ে তোমার কাছে একটা জিনিস চাই। বল, অবশ্যই পাবি। আমি নীলকে বিয়ে করতে চাই, আর আমি ওকে ভীষণ ভালোবাসি বাবা। ওকে ছাড়া আমি বাঁচবো না। আর আমার মন বলে নীল আমায় ভালোবাসে, কিন্তু তোমার ভয়ে সে আমায় মানতে পারে না। কি নীল, সত্যি নাকি? আসলে স্যার। একদম মিথ্যে বলবি না, আমার কসম। তুই আমায় ভালোবাসিস না বল? হ্যাঁ স্যার, আমিও মনিকে মনে মনে ভালোবাসি, কিন্তু আমি আপনার চোখে খারাপ হতে চাইনি। আমার প্রতি আপনার যে ভরসা সেটা হারাতে চাইনি, তাই মনে না চাইলেও মনিকে দূরে ঠেলে রেখেছি। প্লিজ বাবা, আমাদের মেনে নাও। তুমিও তো নীলকে পছন্দ করো। স্যার, আমি মনিকে বিয়ে করতে চাই না। বাদর, তোকে খুন করবো এমন কথা বললে। সরি, অলরেডি মনির জন্য পাত্র দেখা হয়ে গেছে। বাবা। হ্যাঁ মা, আর সেটা তোর মা পছন্দ করেছে। মা, তুমি তো জানতে আমি নীলকে ভালোবাসি। তোর মা নীলের সাথে তোর বিয়ে দেওয়ার কথা বলে রাখছে, আর তাই এখন তোদের কথা চলবে না। বাবা, কি বলছো? হ্যাঁ রে মা, আমি জানতাম তুই নীলের প্রতি দুর্বল। নীলও ছিল, কিন্তু সে গোপন করে রাখতো। আমি মনে মনে ভাবছিলাম, তখন তোর মা আমায় সেই প্রস্তাব দেয়। তাহলে এতদিন বলনি কেন? তোর মুখ থেকে শুনতে চাইছিলাম। লাভ ইউ বাবা। আর নীল কালকে তোমায় ব্যাচ দিবে, আর পরশুদিন যোগ দিতে পারো। তুমি যেহেতু আর্মিতে আছো, তাই তাদের কথা মতোই বিয়ে করতে হবে। ইয়েস স্যার। মা, তোকে কিছুদিন অপেক্ষা করতে হবে। এই বাদরটার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি বাবা। যা, উপরে যা। মনি নীলের হাত ধরে টেনে উপরে নিয়ে চলে গেল। মনির রুমে এসে দেওয়ালে এসে ঠেসে ধরে বলল, এবার তো লাভ ইউ টু বল। বলবো না। বলবি না? তোকে আস্ত গিলে খাবো। তারপর মনি নীলের ফিজিক্স ক্লাস নিতে লাগলো। পরদিন নীল ব্যাচ পেল, চাকরি পেল, মন দিয়ে চাকরি করতে লাগলো। 2 বছর পর নীল বিয়ে করার আদেশ পেল। বাসায় এসে মনির সাথে নীলের বিয়ে হলো, আর তাদের নতুন জীবন শুরু হলো। শেষমেশ একটা কথা থাকলো, কাউকে কষ্ট দিয়ে কখনোই সুখী হতে পারে না।